ফিল্ম দেখতে পাওয়া যাচ্ছে কি? দেখ, পাচ্ছিস দেখতে? ঠিক আছে, দাঁড়া, চল আয়, দেখা যাক। আসো, কি শুরু করছি বললাম, ডেজলিউশন অফ পার্টনারশিপ শুরু করব। ঠিক আছে, আগের বারে তোমাদের পিস মিল পড়েছিল পরীক্ষায়, তো এবছরের জন্য ডেজলিউশন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোরা হালকা করে একবার পিস মিলটাও দেখে যেতে পারিস, বাট ডেজলিউশনটা এবছর বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেখা যাক। ডেজলিউশন ব্যাপারটাকে একটু বোঝাই, তারপর আমরা অঙ্কতে আসছি। ঠিক আছে, চলো। তো ঠিক আছে, আয়। ডিসলিউশন অর্থাৎ দেখ, আমরা অ্যাডমিশন পড়েছিলাম যেখানে কি ছিল, যেখানে নিউ অংশীদার কারবারে এসেছিল। ঠিক আছে, এটা পড়েছিলাম। তাহলে রিটায়ারমেন্টেও তোরা দেখেছিলিস যে রিটায়ারমেন্টে কি হয়েছিল, কোনো একটা অংশীদারি কারবার থেকে বিভিন্ন অংশীদাররা ছিল, তাদের মধ্যে থেকে একজন কি দুজন যাই হোক চলে যাচ্ছিল। ঠিক আছে, তো এবার এখানে আমরা দেখব ডেজলিউশন মানে হচ্ছে পুরো কি কারবারই উঠে যাচ্ছে, ও কি হয়ে যাচ্ছে, কারবার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন অংশীদাররা কারবার করতে আর চায় না, বলে যে না আমাদের কাছে আর সময় নেই, বা যে কোনো রিজনের জন্য ওরা যদি কারবার আর করতে না চায়, কারবার যদি বন্ধ করে দিতে চায়, তো সেই পরিস্থিতিকে আমরা কি বলে থাকি, ডেজলিউশন বলে থাকি। কি পরিস্থিতি বলে থাকি ও, ডেজলিউশন অফ পার্টনারশিপ। অর্থাৎ অংশীদাররা কি করতে চাইছে না, আর কারবার করতে চাইছে না। ঠিক আছে, তো ওরা নর্মালি বলতে চাইছে যে না আর দরকার নেই, আমরা নিজেদের কারবার বন্ধ করে দেবো, আমরা আর চালাবো না। তো সেই ক্ষেত্রে সেই পজিশনটাকে আমরা ডেজলিউশন অফ পার্টনারশিপ বলে থাকি। এবার এই ডেজলিউশন দুটো ভাবে হতে পারে, ভালো করে শোন। তাহলে কি বললাম, অংশীদাররা যখন বলে যে আমরা কারবার চালাবো না, আমাদের ভালো লাগছে না, তো আমরা কি করব, তখন কারবার বন্ধ করে দিই। তো সেই বন্ধ করে দেওয়া যে কেসটাকে বলা হয় ডেজলিউশন। এবার এটা দুভাবে হতে পারে, ভালো করে শোনো। একটা হতে পারে কি, যখন পার্টনাররা সলভেন্ট, মানে সলভেন্সি আছে, সলভেন্সি অফ পার্টনার্স, পার্টনার্সদের সলভেন্সির সময় হতে পারে। সলভেন্সি মানে কেউ ভালো করে বুঝবি, আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম বহুদিন বছর আগে থেকেই তোরা পরিচিত, যে ওয়ার্ডটা হচ্ছে ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে কি ছিল, ইনসলভেন্ট মানে হচ্ছে যার কাছে জামা প্যান্ট ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, যে অর্থাৎ যাকে বাংলায় বলা হতো দেউলিয়া। ঠিক আছে, যার কাছে কিচ্ছু নেই, তো সে তো কিভাবে বিজনেস করবে ও, তো সেই ক্ষেত্রে তখন একটা পজিশন ছিল, যেহেতু তার কাছে কিছু নেই, যেহেতু সে ইনসলভেন্ট, তো তাকে বিজনেস বন্ধ করে দিতেই হবে, সে বিজনেস তো চালাতে পারবে না, কেন পয়সা করি কিচ্ছু নেই। তো সেই সময় একটা কি হতো, বিজনেস বন্ধ হয়ে যাওয়ার একটা রাস্তা ছিল। বাট এখানে আমরা তাহলে ফার্স্ট স্টেপে কি লিখেছি, ফার্স্ট স্টেপে আমরা লিখেছি সলভেন্সি। মানে কি, এইখানে অংশীদারদের কাছে টাকা আছে, কি বললাম, অংশীদাররা কেউই দেউলিয়া হয়নি, ওদের কাছে টাকা আছে, কিন্তু ওরা চাইছে না, কোনো ব্যক্তিগত কারণে হোক বা কোনো অন্যান্য কারণে হোক, ওরা চাইছে না আর কারবারটা কন্টিনিউ করতে। যে কোনো রিজন হতে পারে, যে নিজেদের মধ্যে ঝগড়া হয়ে যেতে পারে। ঠিক আছে, নিজেদের মধ্যে কিছু কিছু কি বলবো, কিছু অন্য কোনো রিজন হতে পারে, বা কেউ হয়তো দেখা যাচ্ছে, ধর আমি কথার কথা বলছি, ধর তিনজন অংশীদার ছিল, তিনজনকার মধ্যে হট করে দুজন অংশীদার মারা গেছে, আর একজন যে অংশীদার আছে সে চাইছে না আর কারবার চালাতে, তো কারবার বন্ধ করে দেওয়া হলো। তো কিরকম হতে পারে, যে ওরা মানে ওদের দেউলিয়া নয়, কিন্তু ওরা যে কোনো রিজনের জন্য কারবার চালাতে পারছে না,
তো সেই পজিশনটাকে আমরা বলি সলভেন্সি অফ দ্য পার্টনার্স। মানে পার্টনাররা সলভেন্ট, সলভেন্ট মানে ওদের কাছে পয়সা আছে কিন্তু ওরা কারবার চালাতে চাইছে না, তো এটা আমরা কারবার বন্ধ করে। সলভেন্সি অবস্থা তো কি হতে পারে, ডেজলিউশন হতে পারে। আর একটা ডেজলিউশন কখন হতে পারে, যখন ইনসলভেন্সি থাকবে। অর্থাৎ যেমন বললাম যে পার্টনাররা কি হয়ে গেছে, ও দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্সি থাকবে। যদি ইনসলভেন্সি হয়, ইনসলভেন্সি অফ পার্টনার্স, পার্টনাররা কি হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে। তো এই সময় আর ওরা কি করতে পারছে না, যেহেতু ইনসলভেন্ট হয়ে গেছে ওরা, ওরা না বাইরের লোকেদেরকে টাকা শোধ করতে পারছে আর না কোনো ট্রানজ্যাকশন করতে পারছে, তখন ওরা কি করে দিয়েছে, কারবার বন্ধ করে দিয়েছে। তো এইখানেই তোরা এটাই তোরা অ্যাকচুয়ালি বেসিক্যালি পড়েছিস বেসিটা করে, যেটা তোদের এই এক্সামে তোদের কোনটা আসে, তোদের এক্সামে বেসিক্যালি ইনসলভেন্সিটাই দিয়ে থাকে। এবার যে সলভেন্সিটা দেবে না তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তবে এটা কম আসে আর কি। ইনসলভেন্সিতে কি হয়, অংশীদাররা সবাই দেউলিয়া, তো ওদের ওই দেউলিয়ার ক্ষেত্রে অনেক রকম লস হয়, এটা ওটা অনেক কিছু হয়। তো ওই কারণেই আমাদের এখানে একটা ফেমাস রুল ছিল যে ইনসলভেন্সিটাকে একটা ম্যানেজ করার জন্য আমাদের কাছে একটা ফেমাস রুল এখানে ছিল, যেটাকে বলা হতো গার্নার ভার্সেস মারি। ঠিক আছে, অর্থাৎ গার্নার ভার্সেস মারি কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, ইনসলভেন্সি অফ দ্য পার্টনার্সের ক্ষেত্রে কিন্তু গার্নার ভার্সেস মারি অ্যাপ্লিকেবল হয়, মানে ওই গার্নার ভার্সেস মারি রুলটা অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, তো এইটা দাঁড়া বানানটা মনে হচ্ছে ভুল লিখেছি, মারির MU হবে, MURRAY, গার্নার ভার্সেস মারি। তো এইটা আমাদের ছিল। তাহলে কি কি বললাম, দুটো পজিশন অফ কেস হতে পারে, একটা সলভেন্সি অফ দ্য পার্টনার্স আর একটা হতে পারে ইনসলভেন্সি অফ দ্য পার্টনার্স। ইনসলভেন্সি মানে কি, ইনসলভেন্সি মানে হচ্ছে পার্টনারদের কাছে পয়সা নেই, ওরা ওদের জীবন শেষ করে না চেয়ে, শেষ না করে দিয়ে কারবারকে শেষ করতে চেয়েছে, তাহলে সেইটা হচ্ছে ইনসলভেন্সি। আর সলভেন্সি কোথায়, ওদের কাছে প্রচুর পয়সা আছে, ওরা ওরা এখনো পয়সাদার লোক, কিন্তু ওরা কোনো কারণের জন্য চাইছে না বিজনেসটাকে চালাতে, তো সেই ক্ষেত্রে ওরা কি করতে পারে, বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, এইবার ভালো করে বোঝার চেষ্টা করবি। এবার এখানে এই যে সলভেন্সি অফ পার্টনার আমরা বলেছি, এখানে একটা ব্যাপার আছে, এখানে সলভেন্সি অফ পার্টনার মানে হচ্ছে এনি ওয়ান পার্টনার অথবা টু পার্টনার, এনি ওয়ান পার্টনার ইনসলভেন্ট হয়েছে বা টু, মানে যে মানে নর্মালি দেখতে পাবি ইনসলভেন্সি অফ পার্টনারে যে কোনো একটা পার্টনার কি হবে, ইনসলভেন্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে গার্নার ভার্সেস মারি আমরা অ্যাপ্লিকেবল করতাম। ঠিক আছে, ইনসলভেন্সি অফ পার্টনারদের সাথে এখানে আর একটা কেস হতে পারে, ভালো করে শোন, তিনটে কেসে আমাদের রেজলিউশন তৈরি হয়েছে। তাহলে কি বললাম, সলভেন্সি কেস যেটা একদম জেনারেল, ইনসলভেন্সিতে কি হয়, যে কোনো একটা কি দুটো পার্টনার দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রুল ইউজ করি গার্নার ভার্সেস মারে, এই রুলটা ইউজ করি। আর একটা কেস হয় যে সেটাও ইনসলভেন্সি, সেটাকে কি বলি আমরা, সেটাকে বলি আমরা ইনসলভেন্সি অফ দ্য ফার্ম, অফ দ্য ফার্ম মানে পুরো কারবারটাই দেউলিয়া, ফার্ম দেউলিয়া হয়ে গেছে। কে দেউলিয়া হয়ে গেছে এখানে, এখানে ফার্ম দেউলিয়া হয়ে গেছে। আর ফার্ম মানে কি, ফার্ম মানে হচ্ছে সমস্ত অংশীদারদের মিলিয়ে একটা ফার্ম বলে, অর্থাৎ ওখানে আমি বললাম যে কোনো একজন কি দুজন অংশীদার দেউলিয়া হয়ে গেছে, এইটা হচ্ছে সেই পজিশন যেখানে সমস্ত অংশীদার দেউলিয়া হয়ে গেছে, সমস্ত অল পার্টনার্স কি হয়ে গেছে, ও ইনসলভেন্ট হয়ে গেছে। তো তিনটে ভাবে অঙ্কটা তিন রকমের হয়ে থাকে। তাহলে কি কি অঙ্ক তাহলে বললাম, তাহলে এখানে কি হয়ে যাবে, অল পার্টনার্স আর ইনসলভেন্ট। ঠিক আছে, অল পার্টনার্স আর ইনসলভেন্ট। তাহলে বোঝার চেষ্টা কর, তাহলে কি বললাম আমি, যে এখানে তাহলে কি কি হলো, সলভেন্সিতে এদের পয়সা আছে, নো পার্টনার্স আর ইনসলভেন্ট, নো পার্টনার্স
আর ইনসলভেন্ট, সবাই সলভেন্ট, ঠিক আছে, মানে এখানে সবার কাছে পয়সা আছে। ইনসলভেন্সি অফ দ্য পার্টনার্সের মধ্যে কি হবে, এনি ওয়ান বা টু কি হবে, ইনসলভেন্ট হয়ে যাবে, যেখানে গার্নার ভার্সেস মারি রুল অ্যাপ্লাই করব। ইনসলভেন্সি অফ ফার্মে কি হবে, পুরো কারবারটাই দেউলিয়া, মানে সমস্ত অংশীদাররা দেউলিয়া হয়ে গেছে। সেই জন্য এখানে কি করা হবে, এখানে এই জন্য বলা হচ্ছে অল পার্টনার্সরা কি হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয় ছিল। তো এটা ছিল রেজলিউশনের বেসিক্স, যে তিনটে টপিকে আমাদের অঙ্ক হয়। আমরা কোন টপিকটা করব, আজকে আমাদের টপিক হচ্ছে, অর্থাৎ মোটামুটি দেখতে পাচ্ছি তিনটে টপিক আছে, তো মোটামুটি 3 দিন লাগবে চ্যাপ্টারটা সলভ করতে, ঠিক আছে। সলভেন্সি অফ দ্য পার্টনার্সটা আজকে আমরা শিখব। সলভেন্সি অফ পার্টনারটা খুবই বেসিক্স, কিচ্ছু নেই, ঠিক আছে। তো এটা একবার জাস্ট আমরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য করব। আর পরের দিন থেকে মেন ক্লাস শুরু হবে ইনসলভেন্সি আর ইনসলভেন্সি অফ পার্টনার, মানে গার্নার ভার্সেস মারে। আর সব থেকে বেশি তোদের গার্নার ভার্সেস মারেটাই আসে, সবচেয়ে বেশি আর কি। ইনসলভেন্সি অফ দ্য ফার্ম এটাও করব, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো চ্যাপ্টারটার টপিক আর কি। এবার আমাদের কিছু শিখতে হবে যে কি কি হয় আর কি পুরো রেজলিউশন চ্যাপ্টারে। যেমন আমরা তোরা পড়েছিলিস যে যখন অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতিস, তো ওখানে কি হতো, কিছু সম্পত্তির দাম বাড়তো বা কমতো। সেইটা কেন করতিস, বা সেইটা করার জন্য তোরা একটা অ্যাকাউন্ট খুলতিস, যে অ্যাকাউন্টটাকে বলা হতো রিভ্যালুয়েশন। কেন, কারণ সম্পত্তির দাম কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে, রিভ্যালু হচ্ছে, তাই তোরা লিখতিস একটা অ্যাকাউন্টসের নামটা লিখতে রিভ্যালুয়েশন। বাট এইখানে কি হয়েছে, এখানে আর সম্পত্তির ভ্যালু বাড়া কমার ব্যাপার নেই। কেন, ভ্যালু ভাড়া কমার ব্যাপার আছে, বাট এখানে ওরমভাবে ভ্যালু ইনক্রিজ ডিক্রিজ হবে না। কেন, এখানে পুরো কারবারটাই বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কি হয়ে যাচ্ছে, কারবারটাই বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই সম্পত্তিগুলো কি হবে না আমার কাছে, আর আমার যে বুকস আছে, অর্থাৎ বইয়েতে বুকস অফ অ্যাকাউন্টস, সেই বুকস অফ অ্যাকাউন্টসে ওই সম্পত্তিগুলো আমাদের কাছে আর থাকবে না। মানে আমাদের কি করতে হবে, দেখ যেহেতু কারবার চলে যাচ্ছে, তো নর্মালি আমরা কি করি, যা যা আমার কাছে ভালো করে শোন, যা ধর এটা একটা জিনিস, ধর এটা হচ্ছে আমার সব অ্যাসেটস। আমরা নর্মালি কি করি, যখন কারবার ডিসলভ হয়ে যায় বা ডিসলিউশন হয়ে যায়, তো আমাদের কাছে যা অ্যাসেটস থাকে, ঠিক আছে, যা অ্যাসেটস থাকে, সেটা ডেটার্স হোক, হ্যাঁ তোর বিল রিসিভেল হোক, ল্যান্ড বিল্ডিং, ফার্নিচার, নর্মালি আমরা কি করে দিই, সেই অ্যাসেটগুলোকে সেল করে দিই। কি করে দিই, সেই অ্যাসেটগুলোকে সেল করে দিই, ঠিক আছে। সেল করে কি করা হয়, সেখান থেকে ক্যাশ কালেক্ট করা হয়। কি করা হয়, ক্যাশ কালেকশন করা হয়। এবার এই যে ক্যাশ দিয়ে কি করা হবে, এই যে ক্যাশটা কালেক্ট হলো, এই কালেক্টেড ক্যাশ দিয়ে আমরা কি করি, আমাদের কাছে যে লায়াবিলিটিসগুলো রয়েছে, যে লায়াবিলিটিগুলো আমাদের রয়েছে, সেই লায়াবিলিটিসগুলোকে আমরা পেমেন্ট করে থাকি। অর্থাৎ তাহলে কি বললাম, আমরা রেজলিউশনে কি করে থাকি, আমাদের যা যা সম্পত্তি আছে সেগুলোকে আমরা সেল করে দিই, সেল করে টাকা কালেক্ট করি, করে সেই টাকা দিয়ে আমরা লায়াবিলিটিসগুলোকে পেমেন্ট করি, ঠিক আছে, এটা হয়। এবার লায়াবিলিটি পেমেন্ট হয়ে যাওয়ার পরে যদি কোনো টাকা এক্সট্রা বেঁচে থাকে, কি বললাম, যদি টাকা বেঁচে থাকে, কেন দেখবি পার্টনার্স ক্যাপিটাল ছিল, পার্টনার্স ক্যাপিটালে একটা ব্যালেন্স আসে, সেই ব্যালেন্স টাকা যদি টাকা বেঁচে থাকে, ভালো করে শোন, টাকা যদি বেঁচে থাকে, এক্সেস ক্যাশ যদি থাকে আমার কাছে, সেই এক্সেস ক্যাশটা কাদের আমরা দিয়ে দেবো, আমরা পার্টনারদের দিয়ে দেবো। কাদের দিয়ে দেবো, পার্টনারদের। পার্টনার্সরা নিয়ে চলে যাবে। যদি ক্যাশের মধ্যে ডেফিসিট হয়, মানে ধর ক্যাশ কম পড়ছে, ডেফিসিট হয়, তুই এখানে অলরেডি পড়ে এলি যে অংশীদাররা সলভেন্ট, ওদের কাছে টাকা দেওয়ার মতো সামর্থ্য রয়েছে। তো ডেফিসিট যদি ক্যাশ হয়, অংশীদারদের থেকেই আমরা সেই ক্যাশটা নিয়ে নেব বা আদায় করব। মানে যদি এক্সেস টাকা হয়, তো পার্টনাররা সেই টাকাকে উইথড্র করে নেবে।
আর যদি ডেফিসিট টাকা হয়, মানে টাকা কম পড়ছে, তাহলে পার্টনাররা টাকা কন্ট্রিবিউট করবে, মানে টাকা নিয়ে আসবে। তো তা কোত্থেকে কন্ট্রিবিউট করবে? ওদের পার্সোনাল সম্পত্তি থেকে, মানে ওদের বাড়ি গিয়ে টাকা নিয়ে আসবে। এটাই এখানকার রুল। তাহলে কি বললাম, সমস্ত রকমের অ্যাসেট সেল করব, টাকা আসবে, ওই দিয়ে লায়াবিলিটি পে হবে। যদি এক্সেস বাঁচে পার্টনাররা নিয়ে যাবে, যদি ডেফিসিট হয় পার্টনাররা নিয়ে আসবে। এটাই হচ্ছে চ্যাপ্টারটার বেসিক লজিক। ঠিক আছে, এবার কিছু জার্নাল এন্ট্রি আছে, মন দিয়ে শুনবে। কি কি জার্নাল এন্ট্রি? আমাকে যখন সম্পত্তি আমি সেল করি, তুইকে বললাম যে সম্পত্তি সেল করে টাকা আসে, তো সম্পত্তি সেল করার জন্য কি করতে হয়, আমাদের অ্যাকাউন্টেন্টরা বলছে যে দেখো তোমার সম্পত্তি সেল হয়ে যাচ্ছে, মানে কি তোমার বই থেকে চলে যাচ্ছে, তোমার কি হয়ে যাচ্ছে, বই থেকে তোমার সেই সম্পত্তিটা চলে যাচ্ছে। তো একটা এমন অ্যাকাউন্টের দরকার যে অ্যাকাউন্টটার মাধ্যমে কি করা যাবে, সমস্ত সম্পত্তি এবং দায়কে কি করা যাবে, দেখ অল একটা অ্যাকাউন্টের দরকার পড়েছে, যেখান দ্বারা আমরা কি করতে পারি, অল অ্যাসেটস, সমস্ত সম্পত্তি বা সমস্ত লায়াবিলিটি যেগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারবো, আমাদের বই থেকে, মানে বুকস অফ অ্যাকাউন্টস থেকে ক্লোজ করতে পারবো, মানে বইগুলো বন্ধ করতে পারবো। যেমন কি হয়, সেই মনে আছে আমরা সেই ছোটোবেলায় পড়তাম যে যা যা নমিনাল অ্যাকাউন্ট আছে ওগুলো পিএলে গিয়ে ক্লোজ হয়ে যায়। সেরকম যখনই সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, তো একটা অ্যাকাউন্ট খুলতে হয় যার মাধ্যমে সমস্ত অ্যাসেট আর লায়াবিলিটির যে অ্যাকাউন্টগুলো রয়েছে আমার বইয়েতে সেগুলোকে আমি ক্লোজ করতে পারি। বুকস অফ অ্যাকাউন্টসে রয়েছে সেগুলো আমি কি করতে পারি, ক্লোজ করতে পারি। এটা আমার মোটিভ। তো যারা এইসব বানিয়েছিল তারা বললো একটা কাজ করা যাক, তুমি দেখো এই অ্যাসেটস থেকে কি করছো, টাকা রিয়েলাইজ করবে, লায়াবিলিটিদের পেমেন্ট করবে। তো এই বন্ধ করার জন্য ওরা একটা অ্যাকাউন্ট খোলার কথা বললো, যেটাকে বলা হয় রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। যেহেতু আমরা এখান থেকে সব বেচা কেনার ব্যাপার এখানে আসবে, তো রিয়েলাইজেশন অ্যাকাউন্টের নামটাই বেটার হলো। রিয়েলাইজ করা মানে কি, টাকা পাওয়া, কেনা বেচা করে, অ্যাডজাস্ট করে। তো এটা তার মানে কি বুঝবি, তোকে এখানে সমস্ত অ্যাসেট লায়াবিলিটিকে বন্ধ করার জন্য একটা নিউ অ্যাকাউন্ট খুলতে হবে, যেটাকে নাম দেওয়া হবে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট নাম দেওয়া হবে, রিয়েলাইজেশন। অর্থাৎ এখানে আমরা সমস্ত টাকা পয়সা, অ্যাসেট লায়াবিলিটি রিয়েলাইজ করব। রিয়েলাইজ মানে বোঝা নয়, টাকা পাওয়া। ঠিক আছে, তো সেই রিয়েলাইজ যেহেতু করব, তো এখানে এই অ্যাকাউন্টটার নাম কি দেওয়া হবে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, অর্থাৎ যখনই যে কোনো বিজনেস বন্ধ হয়ে যাবে, তো তার জন্য আমাদের খুলতে হয় কি অ্যাকাউন্ট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে, এবার বোঝ, খুব সিম্পলি খুব লজিক্যালি বুঝবি। এবার আমরা জার্নাল এন্ট্রি পাস করব। তো আগে বল, এতটুকু যা বলেছি সবার কি মাথায় ঢুকেছে? বল বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলে দেখা যাক। তো এইবার আমরা এবার 1 নম্বর জার্নাল দেখ কি বলছে। আমরা যেমন বললাম অ্যাসেট লায়াবিলিটিকে ক্লোজ করতে হয়, তো ফার্স্ট আমরা অ্যাসেটসকে ক্লোজ করছি। অ্যাসেটসগুলোকে, যত অ্যাসেট হোক পৃথিবীর যত অ্যাসেট সবাইকে ক্লোজ করবে। হ্যাঁ, একটা কথা ভালো করে মন দেবে, কাদের কাদের ক্লোজ করলে চলবে না, ক্যাশ, ব্যাংক যদি থাকে, ক্যাশ বা ব্যাংক যদি থাকে ওদেরকে করিস না। ঠিক আছে, ওদের জন্য একটা কি করি আমরা, আলাদাভাবে অ্যাকাউন্ট কাটি। ঠিক আছে, এগুলোকে করবি না। যদি কোনো ফিকটিসিয়াস অ্যাসেট থাকে, ফিকটিসিয়াস অ্যাসেট বলতে কীরকম, সেই ওদের মনে আছে প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স, তারপরে ধর কি বলা হয়, এরকম যদি থাকে, যদি কোনো ফিকটিসিয়াস অ্যাসেট থাকে, তো সেইগুলোকেও কি করবি না, তুই এখানে পাঠাবি না। ওটা কোথায় যাবে, পার্টনার্স ক্যাপিটালে এফেক্ট পড়বে। তো ঠিক আছে, তো এটা মনে রাখবি। ঠিক আছে, শুধু এইটুকু কটা জিনিস তোকে একটু মনে রাখতে হবে, যে মোটামুটি ক্যাশ ব্যাংক যদি থাকে তো ওগুলোকে আমরা রিয়েলাইজেশনে পাঠাবো না। ক্যাশ ব্যাংক, ফিকটিসিয়াস অ্যাসেটস এগুলোকে আমরা রিয়েলাইজেশনে পাঠাবো না।
পৃথিবীর যত অ্যাসেটস আছে এবার সেগুলোকে আমরা কোথায় পাঠিয়ে দেবো, রিয়েলাইজেশন অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ভালো কথা। ধীরে ধীরে এবার তাহলে তোরাই বোঝ। দেখ, অ্যাসেটস যখন চলে যাচ্ছে তো কি করে যাচ্ছে, অ্যাসেট দাদা চলে গেলে ক্রেডিট হয়, এইটুকু ছোট থেকে মনে আসে আমার। তাহলে অ্যাসেট ক্রেডিট হয়ে যাবে। আর যেহেতু তুই বন্ধ করার জন্য সেপারেট অ্যাকাউন্ট খুলেছিস রিয়েলাইজেশন, তো ডেবিট কে হবে, ডেবিট হবে রিয়েলাইজেশন। অর্থাৎ যত অ্যাসেট দেখতে পাবে 2 বলে লিখে দিবি একদম রিয়েলাইজেশনে, যত অ্যাসেটস আছে। অর্থাৎ তাহলে অ্যাসেট অ্যাকাউন্টকে বন্ধ করার জন্য কি জার্নাল হয়, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট। অর্থাৎ 2 এর দিকে আমাদের কি করতে হবে, সমস্ত অ্যাসেটসকে লিখে দিতে হবে, সমস্ত। এবার হ্যাঁ, এবার কোন দামে লিখবো সেটা তো বলো। ধরো আমাকে নিচে একটা অ্যাসেটসের নতুন ভ্যালু দেওয়া আছে, নিউ ভ্যালু দেওয়া আছে, তাহলে কোনটা লিখবো এখানে, মনে রাখবি এখানে সব সময় বুক ভ্যালু লেখা হয়। কোন ভ্যালু, বুক ভ্যালু। তাহলে কি বললাম, এখানে সব সময় কোন ভ্যালু লেখা হয়, বুক ভ্যালু লেখা হয়। তাহলে কি বললাম, অ্যাসেটকে যদি বন্ধ করতে হয় তো আমরা কি জার্নাল এন্ট্রি করব। দেখ, অ্যাসেটসকে ক্লোজ করছি, মোটামুটি কাকে ক্লোজ করব না বলেছি, মোটামুটি তুই ক্লোজ করবি না হচ্ছে ক্যাশ ব্যাংক যদি থাকে ওটাকে ছেড়ে দিবি, যদি কোনো ফিকটিসিয়াস অ্যাসেট থাকে ওটাকে ছেড়ে দিবি, ওগুলো সব এফেক্ট করবে কোথায়, পার্টনার্স ক্যাপিটালে। ঠিক আছে, তো ওইগুলোকে করিস না, বাকি সবাইকে আমরা টেনে নেবো। বাকি যা 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 সমস্ত রকমের অ্যাসেটস আছে, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যা আছে সবাই এখানে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি অসুবিধা নেই তোদের। সেকেন্ড কেস, তাহলে কি বললো, অ্যাসেটকে বন্ধ করলে আমরা কি জার্নাল এন্ট্রি লিখি, অ্যাসেট কমছে তো কমলে ক্রেডিট হয় টু অ্যাসেট, আর ডেবিটে যাবে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, সেকেন্ড। এবার আসছে ধর, তোদেরকে এটা বললাম যে এবার কি অ্যাসেটসের সাথে লায়াবিলিটিকেও বন্ধ করতে হয়। তো লায়াবিলিটিও কমলে কি হয়, দেখ যদি লায়াবিলিটিকে আমরা ক্লোজ করি, লায়াবিলিটিসকে আমরা ক্লোজ করতে চাই তাহলে কি হয়। এবার হ্যাঁ, লায়াবিলিটির মধ্যেও কাউকে ছেড়ে দিবি, যেমন জেনারেল রিজার্ভ, মানে যেমন রিজার্ভগুলোকে এখানে আনবি না, ব্যালেন্স শিটে যদি পিএল থাকে সেগুলোকে নিবি না। ঠিক আছে, এগুলো কোথায় যাবে, এগুলো পার্টনার্স ক্যাপিটালে এফেক্ট করবে। ঠিক আছে, যেমন যে কোনো রিজার্ভস এখানে লিখবি না। ঠিক আছে, তারপর ধর আর একটা যেমন থাকতে পারে, সেটা হচ্ছে কোনো পার্টনারের লোন, পার্টনার যদি কোনো লোন দেয় সেটাও কিন্তু রিয়েলাইজেশনে যাবে না। কি বললাম, যদি কোনো রিজার্ভ, পিএল এসব থাকে বা কোনো পার্টনারের লোন থাকে সেইগুলো কিন্তু এখানে যাবে না। তো পার্টনারের লোন থাকলে কি হবে, পার্টনারের লোনে আলাদা করে ক্যালকুলেশন হবে, এখানে কোনো রকম কিছু হবে না। ঠিক আছে, চলো লায়াবিলিটিসকে ক্লোজ করতে গেলে আমরা কি এন্ট্রি লিখি, লায়াবিলিটি কমলে ডেবিট হয়। তো লায়াবিলিটিস অ্যাকাউন্টকে যত লায়াবিলিটি আছে তাদের নাম দিয়ে ডেবিট করে দেবো, ডেবিট টু কি লিখতে হবে, টু রিয়েলাইজেশন, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এটা হচ্ছে বেসিক এন্ট্রি, মানে এইগুলো হচ্ছে এক্সেপ্ট, এগুলো লেখা যাবে না। এবার সেম লায়াবিলিটি ক্লোজ হলো, অ্যাসেট ক্লোজ হলো। এরপরে তো 3 নম্বর স্টেপে কি করতে হয়, দেখ তোদেরকে আমি এই সবে শেখালাম যে আমরা কি করি, যদি অ্যাসেট থাকে ওগুলোকে সেল করে দিই। তাহলে অ্যাসেটকে এবার কি করতে হবে, তুমি তো অ্যাসেটকে বন্ধ করে দিলে, দেখ আমি আমার বই থেকে বন্ধ করলাম, কিন্তু আসলে কি অ্যাসেটটা বন্ধ হয়ে গেল, আমার কাছে তো আসলে অ্যাসেটটা রয়েছে। এবার সেটাকে সেল করতে হয়। কি করে সেল করব, দেখ যে এবার দেখা যায় যদি অ্যাসেটকে সেল করি, অ্যাসেটসে সেল হয়েছে, সেল করে ক টাকা পাবো, দেখা যায় সেল করে তো নিশ্চয়ই পয়সাই পাবো, অন্য কিছু তো পাবো না। তো যদি ধরো ক্যাশ পেয়েছি অ্যাসেট সেল করে, তো আমার কাছে ক্যাশ আসে, অবশ্যই আসে,
তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যা হবে আর কি, যেহেতু আমার কাছে ক্যাশ আসছে। এবার টু কাকে লিখবো, এটা হচ্ছে খুব আসল কথা, বোঝার চেষ্টা কর। অ্যাসেট তো অলরেডি রিয়েলাইজেশনে চলে গেছে, অর্থাৎ অ্যাসেট তো বন্ধ হয়ে গেছে, তাহলে তো টু অ্যাসেট তো লিখতে পারবো না, তাহলে লিখতে হবে টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কি লিখতে হবে? টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। অর্থাৎ যা অ্যাসেট তুই সেল করবি তার জন্য কি হবে, ক্যাশ বেড়ে যাবে, আর টু এতে যাবে টু রিয়েলাইজেশন। কেন যাচ্ছে? যেহেতু অলরেডি অ্যাসেটটা বন্ধ হয়ে গেছে। এবার কারণ মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে আমি এটাকে পাঠাচ্ছি কেন, আমি টু অ্যাসেট বলে লিখে দেবো। তো এটা লেখার দরকার নেই। কেন কি বলতো, যদি টু অ্যাসেট বলে লিখতাম তাহলে প্রত্যেকটা অ্যাসেটের জন্য, কেনা বেচার জন্য না আলাদা করে জার্নাল এন্ট্রি করতে হতো। যে ধর ল্যান্ড বিল্ডিং আছে, ফার্নিচার আছে, তাহলে কি করতে হতো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু একবার ল্যান্ড বিল্ডিং, একবার ফার্নিচার, তো অনেক ঝামেলা বাড়তো। তো ওই জন্য বলা হলো যে ডাইরেক্ট একটাই এন্ট্রি করব সেলের, যে শুধু ক্যাশ টু রিয়েলাইজেশন। যা অ্যাসেট সেল করেছি যত ছিল সবাই সেল করে যে টাকাটা পাওয়া যাবে সেটা একটা জার্নাল এন্ট্রিতে লিখে দেবো, তো খাটুনি কম হয়ে যাবে। তো এখানে কি হবে, তাহলে এইখানে আমরা কোন ভ্যালুটা লিখবো, সেল করে যে অ্যামাউন্টটা, সেল প্রাইস, মানে সেল করে যে অ্যামাউন্টটা পেলাম সেটা আমরা লিখে দেবো। বল এতটুকু অবধি কারো কোনো সমস্যা? বল, কিছু বেদনা থাকলে বলতে পারিস। না না ঠিক আছে। ঠিক আছে, তাই তো ভাবা যায়, কি বলিস? তো এইবার দেখা যাক, অ্যাসেট সেল করলাম, ভালো কথা, পয়সা এলো বাবু। এবার সেই ছকটা মনে আছে কি করেছিলাম আমরা? এবার ক্যাশ তো কালেক্ট হয়ে গেছে, এবার লায়াবিলিটিসদের পেমেন্ট করতে হবে। চলো এবার 4 নম্বর, তার মানে এন্ট্রিতে কি করতে হবে, লায়াবিলিটিকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ পেমেন্ট টু দ্য লায়াবিলিটি, পেমেন্ট টু দ্য লায়াবিলিটি। এবার একটা কথা বোঝার চেষ্টা কর, ভালো করে বুঝবি। হ্যাঁ, পেমেন্ট টু লায়াবিলিটি, অনেক সময় তোমাকে অ্যাডজাস্টমেন্টে বলা থাকবে, কি বলা থাকবে, যে তুমি কোন কোন লায়াবিলিটিকে কত টাকা পেমেন্ট করবে সেটা তোমাকে অ্যাডজাস্টমেন্টে বলা থাকবে। তাহলে যখন অ্যাডজাস্টমেন্টে বলা আছে তো সেই হিসাবেই আমাকে পেমেন্ট করতে হবে। তো দেখা যাক, পেমেন্ট যখন করবো দাদা ক্যাশ চলে যাবে, তাহলে টু এতে যাবে, টু ক্যাশ বা ব্যাংক, যে কোনো একটা যাবে। কিন্তু তাহলে ডেবিটে কে হবে, যেমন অ্যাসেটের সময় করেছিলিস সেরকম এখানেও কনসেপ্ট ইউজ করে, ডেবিটে হবে রিয়েলাইজেশন। ডেবিটে কে যাবে, ডেবিটে যাবে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। অর্থাৎ লায়াবিলিটি পেমেন্ট করলে কি জার্নাল হয়, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। এটা হচ্ছে লায়াবিলিটি পেমেন্টের এন্ট্রি। এবার দেখ এতটুকু, এর পরেও অনেক কিছু হয় বাবু। কোনো পার্টনার, ভালো করে শোন, 5 নম্বর এন্ট্রি, কোনো পার্টনার বলল কি দরকার অ্যাসেট সেল করার, আমি অ্যাসেটটা নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। ধর কোনো একটা জমি ছিল, পার্টনার বলল সেল করতে হবে না, আমি নিয়ে চলে যাব। কেন, আমার তো একটা কারবারে অংশ আছে, তো আমি সেই অংশের জন্য এই জমিটাকে নিয়ে চলে যাচ্ছি। কেন, পার্টনাররা তো কারবারে ক্যাপিটাল ঢেলেছিল, তো সেই ক্যাপিটালের সাপেক্ষে আমার কিছু টাকা পাওনা আছে, অংশীদার বলল। তো বললো ঠিক আছে, আমাকে নগদ টাকা দিতে হবে না, তুমি আমাকে জমিটা দিয়ে দাও। হতেই পারে। অর্থাৎ কোনো পার্টনার কি হতে পারে, কোনো অ্যাসেটকে টুক ওভার করতে পারে, অ্যাসেট টুক ওভার বাই পার্টনার্স। তাহলে কি হবে, দেখ অ্যাসেট অ্যাকাউন্ট তো তোর কাছে নেই, তাহলে মনে রাখবি পার্টনাররা যদি অ্যাসেট তুলে নেয় তাহলে ওদের পার্টনারদের ক্যাপিটাল কমবে, তো তখন জার্নাল হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু, যেহেতু অ্যাসেট অলরেডি বন্ধ হয়ে গেছে তো টু অ্যাসেট লিখতে পারবো না, ওর জায়গায় লিখবো কি, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, অর্থাৎ পার্টনাররা কোনো অ্যাসেট তুলে নিলে তাহলে কি জার্নাল হবে, ক্যাপিটাল কমবে পার্টনারদের,
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। 5 নম্বর এন্ট্রি। কোনো সময় পার্টনাররা লায়াবিলিটিকেও তুলে নিয়ে চলে যায়, লায়াবিলিটিকে। তো এরকমও হয়, হ্যাঁ হতেই পারে, লায়াবিলিটিসকে টুক ওভার করেছে পার্টনাররা, টুক ওভার বাই পার্টনার। তখন কি হয় বলতো, পার্টনারদের লায়াবিলিটি আরো বেড়ে যায়, কারণ লায়াবিলিটি নিচ্ছে, তো লায়াবিলিটি আরো বাড়বে পার্টনারদের। তখন কি হয়, পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট করে যায়, অর্থাৎ অ্যাসেট নিলে ডেবিট, লায়াবিলিটি নিলে ক্রেডিট। ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে যায় ক্রেডিটে। আর ডেবিটে কে বসে, ডেবিটে একজনই থাকবে, তুই জানিস, রিয়েলাইজেশন। যা এখানে ঘাপলা হবে সব কি দিয়ে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট দিয়ে, ডেবিট দিয়ে। ব্যাস, তাহলে এই 6টা এন্ট্রি করতেই হবে আমাদেরকে, দেখতে হবে। আর দাদা কি এন্ট্রি থাকে, এই রিয়েলাইজেশনের সব কাজকর্ম করার পর 7 নম্বর এন্ট্রি, কিছু রিয়েলাইজেশনে প্রফিট হতে পারে। রিয়েলাইজেশনে কি হতে পারে, ও প্রফিট। যেমন তোরা রিভ্যালুয়েশন করতিস, সেখানে যেমন প্রফিট হয়, তো এখানেও কিছু প্রফিট হতে পারে। তো সেই প্রফিটটা কি করতে হয়, পার্টনার্স ক্যাপিটালে পাঠিয়ে। তাহলে তার প্রফিট হলে কি এন্ট্রি হয়, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। অর্থাৎ প্রফিট হলে যেমন আমরা রিভ্যালুয়েশনে পাঠাতাম পার্টনার্স ক্যাপিটালে, এখানেও পার্টনার্স ক্যাপিটালে পাঠিয়ে দিতে হয়। যদি লস হয়, এন্ট্রিটাকে উল্টে দেবো। লস হলে কি হবে, এন্ট্রিটা উল্টে যাবে, মানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে, টু কি হয়ে যাবে, টু হয়ে যাবে রিয়েলাইজেশন, টু রিয়েলাইজেশন। তো এই ছিল আমাদের 7টা এন্ট্রি। আরও কি এন্ট্রি হয়, হ্যাঁ এখনও অনেক এন্ট্রি হয়। যেমন ধর জেনারেল রিজার্ভ, আমি বললাম জেনারেল রিজার্ভ কারা পায়, তোরা অ্যাডমিশন রিটায়ারমেন্টে কাদের করতিস, পার্টনারদের মধ্যে ভাগ করে দিতিস, এখানেও সেম হবে। ওল্ড রেশিওতে ভাগ করতিস, এখানেও সেম হবে। তো ওইগুলো নতুন কিছু না, ওইগুলো পুরনো এন্ট্রি। তো যেগুলো নতুন ছিল সেগুলো এইগুলো। তাহলে কি কি বললাম আমি, এখানে বললাম যদি অ্যাসেটসকে বন্ধ করে দেওয়া হয় তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস, লায়াবিলিটিকে বন্ধ করা হলে লায়াবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন, অ্যাসেটকে যদি সেল করা হয়ে যায় তাহলে কি হবে, ব্যাংকে বা ক্যাশে টাকা আসছে টু রিয়েলাইজেশন। যদি লায়াবিলিটিকে পেমেন্ট করা হয় তাহলে রিয়েলাইজেশন টু ক্যাশ বা ব্যাংক। অ্যাসেট টুক ওভার করা হলে পার্টনার ক্যাপিটাল ডেবিট টু রিয়েলাইজেশন। লায়াবিলিটি নিয়ে নেওয়া হলে রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল। প্রফিট হলে রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল। যদি লস হয় তো উল্টো এন্ট্রি পার্টনার্স ক্যাপিটাল টু রিয়েলাইজেশন। এবার এখানে আমি একটা কথা বলবো, দেখো এইখানে লায়াবিলিটিকে পেমেন্ট করার সময় ভালো করে বুঝবি, তোকে যেমন আমি বললাম অনেক সময় অঙ্কে বলা থাকে যে কোন লায়াবিলিটিকে পেমেন্ট করতে হবে, তো তুই নর্মালি সেইগুলোকে পেমেন্ট করে দিলি। কিন্তু ধর তোকে অঙ্কে বলা নেই যে আমাকে, ধর আমি কথায় কথা বলছি, তোর ব্যালেন্স শিটে 4টে লায়াবিলিটি আছে, ক্রেডিটর আছে, বিল পেয়েবেল আছে, একটা ব্যাংক লোন আছে, ঠিক আছে, আর একটা আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। তোকে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিটর আর বিল পেয়েবেল সম্বন্ধে বলেছে যে এদেরকে পে করতে হবে, কিন্তু ব্যাংক লোন সম্বন্ধে কিছু বলেনি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স সম্বন্ধে কিছু বলেনি। তুই এগুলোকে রিয়েলাইজেশনে পাঠিয়ে দিয়েছিস, ওই সময় কিছু ভাবতে হবে না, কিন্তু এদের পেমেন্ট করার কথা অঙ্কে কিছু বলা নেই। তাহলে কি করব আমরা, এখানে একটা অ্যাজাম্পশন আছে, ওটাই শেখাবো। দেখ বলছে যদি ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন বানান ভুলে গেছে, অর্থাৎ ভালো করে বোঝো, যদি তোমাকে অঙ্কে লায়াবিলিটির পেমেন্ট নিয়ে কোনো ইনফরমেশন না থাকে তাহলে তুমি কি করবে, যদি না দেয়া থাকে কোনো ইনফরমেশন তাহলে তোমাকে ব্যালেন্স শিটে যে অ্যামাউন্টটা লেখা আছে লায়াবিলিটির সেইটাই তোমাকে পেমেন্ট করতে হবে।
দেখবি ধর অনেক সময় কি হয়, অ্যাডজাস্টমেন্ট এরম লেখা থাকে যে ধর ক্রেডিটর্স তোর ব্যালেন্স শিটে ছিল 40,000 টাকা, ঠিক আছে, এখন ক্রেডিটরকে পেমেন্ট করতে হচ্ছে 35,000 টাকা। তা তুই ক্যাশ টু রিয়েলাইজেশন টু ক্যাশ বলে কত পেমেন্ট করবি? 35ই পেমেন্ট করবি। কিন্তু যদি ধর কিছু ইনফরমেশান বলা নেই, তাহলে পেমেন্ট তোকে করতে হচ্ছে। কোনটা পেমেন্ট করতে হবে? যে ভ্যালুটা ব্যালেন্স শিটে তোর আগে থেকে লেখা ছিল, তার মানে সেই ভ্যালুটাই তোকে পে করে দিতে হবে। মানে এটা না বলা নেই, মানে ওটা উজ্জ্ব আছে, তোকে বুঝে নিতে হবে। অর্থাৎ তাহলে কি বললাম, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট the payment of any liability then the book value, অর্থাৎ ব্যালেন্সে লেখা আছে ওটাকে আমরা কি বলি? বুক ভ্যালু বলে থাকি। the book value of the liability is to be paid, অর্থাৎ বুক ভ্যালুটাকে কি করতে হবে? আমাদের পে করে দিতে হবে। তাহলে কি বললাম, যদি কিছু বলা না থাকে তাহলে যে বুক ভ্যালুটা আছে সেটাই তোকে কি করতে হবে? পেমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, আশা করি যেটুকু বললাম ওটুকু বুঝলি। বল কার কি সমস্যা আছে, বল। বুঝতে পেরেছি। ঠিক আছে, বাকিদের কিছু কথাবার্তা বলার আছে বল। ঠিক আছে, চল শুরু করা যাক। অঙ্কতে আসা যাক। বল, আর একবার জিজ্ঞেস করছি, কারো কোনো সমস্যা? যেটুকু বুঝিয়েছি। ঠিক আছে, অঙ্কে আসছি, আয় দেখা যাক। ফার্স্ট অঙ্ক এটা দেখো, ইলাস্ট্রেশন 8। দেখ কি কি বলেছে। আমাদের কাছে 3টে পার্টনার আছে, রাম, রহিম আর রবার্ট। ঠিক আছে, ফার্ম চালাচ্ছিল, তার নাম হচ্ছে এবিসি লিমিটেড। ঠিক আছে, বাট এবিসি লিমিটেড কি করছে? ও শেয়ার করেছে প্রফিট অ্যান্ড লস। ওল্ড রেশিও কত? 5:3:2। দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটে কয়েকশো লায়াবিলিটি রয়েছে। ঠিক আছে, দেখো গুডউইল অ্যাসেট রয়েছে, লায়াবিলিটি রয়েছে, গুডউইল আছে, মেশিনারি আছে, তারপরে কে কে রয়েছে দেখ, গুডউইলের পর গুডউইল, মেশিনারি, তারপরে আছে কি ফার্নিচার, স্টক, ডেটার, এগুলো সব রিয়েলাইজেশনে যাবে। কিন্তু তোদেরকে বলেছিলাম ক্যাশকে কি করতে হবে? ক্যাশকে ছেড়ে দিতে হবে। ক্যাশকে নিয়ে টানাটানি করলে হবে না, ক্যাশের কোনো দরকার নেই রিয়েলাইজেশনে যাওয়ার। ঠিক আছে, তাহলে ক্যাশকে নিয়ে টানাটানি করবো না। সেমভাবে জেনারেল রিজার্ভ রিয়েলাইজেশনে যাবে না। ঠিক আছে, বাকি সবাই লোন, এখানে ওই শুধু লোন বলেছে, কোথাও পার্টনার্স লোন বলেনি, তাহলে এটা রিয়েলাইজেশনে যাবে। ক্রেডিটর রিয়েলাইজেশনে যাবে। তো দেখ আমরা আইডেন্টিফাই করে নিলাম। এবার দেখ কি কি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়েছে, ভালো করে দেখবি, এখানেই আসল খেলা আছে। অ্যাডজাস্টমেন্টই তোকে খেলতে হবে, ভালো করে বোঝা যাক। দেখ কি কি বলেছে। ফার্স্ট বলেছে পার্টনার্স অফ দ্য ফার্ম ডিসাইডেড টু ডিসলভ, মানে পার্টনারশিপকে বন্ধ করে দেওয়ার এদের ইচ্ছা জেগেছে। ঠিক আছে, ডিসাইড করে দিয়েছে ডিসলভ করে দেবে দ্য ফার্মটাকে। তার মানে এরা সবাই কিন্তু ক্ষমতাবান লোক, এদের কাছে এরা সলভেন্ট। ঠিক আছে, ফার্ম কি করেছে? ডিসাইড করেছে লোনটাকে পুরো ডাইরেক্টলি সেটেল করে দেবে, মানে এই যে লোন ছিল পুরো সেটেল করে দেবে ভেবে দিয়েছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমাদের। ঠিক আছে, তো এবার চলে আর পরেরটা দেখি। পরেরটায় কি বলছে? পরেরটায় বলছে যে রাম টুক ওভার দ্য গুডউইল। রাম বলছে, রাম কি করেছে? ও গুডউইল নিয়ে চলে যাচ্ছে বলেছে। রাম কি নিয়ে চলে যাচ্ছে? গুডউইলকে নিয়ে চলে যাচ্ছে। দেখ গুডউইল ব্যালেন্স শিটে দেওয়া ছিল 50,000 টাকা, রাম বলছে আমি গুডউইল নিয়ে চলে যাব। তাহলে দেখ অ্যাসেট রাম নিয়ে চলে যাচ্ছে। তাহলে জানিস তোরা কি জার্নাল এন্ট্রি হয়? ক টাকায় নিয়ে যাবে? 75,000। তো দেখ ক টাকায় ও নিয়ে যাচ্ছে এটা বড় কথা নয়,
আমার কাছে 50 ছিল, 75-এ নিয়ে যাচ্ছে, তাহলে আমরা 75-ই লিখে দেবো। তো এটা বলে দিচ্ছি, বুঝিয়ে দেবো কোথায় কি হবে। এবার দেখ রহিম কি করেছে, ও মেশিনারিটাকে নিয়ে চলে গেছে, টুক ওভার করেছে, মেশিনারি ছিল দেখ ওটাকেও নিয়ে চলে গেছে ও, অ্যান্ড ফার্নিচারও নিয়ে গেছে অ্যাট 90% অফ দ্য বুক ভ্যালু, মানে এগুলো সেল না করে কি করেছে, বাইরে না সেল করে পার্টনাররা নিয়ে চলে গেছে। তাহলে কিন্তু নিয়ে গেছে কিসে, 90% বুক ভ্যালুতে নিয়ে গেছে। বুক ভ্যালুর কত পার্সেন্টে নিয়ে গেছে, 90%-এ নিয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো কথা। অ্যান্ড সানরি ক্রেডিটর্সকে নিয়ে গেছে অ্যাট বুক ভ্যালু, সানরি ক্রেডিটর্সকেও নিয়েছে ও কিসে নিয়েছে, বুক ভ্যালুতে নিয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো কে নিল, সব রহিম নিল। তাহলে রহিম কি কি নিল, রহিম একটা মেশিনারি নিল, ফার্নিচার নিল, আর সানরি ক্রেডিটর। সানরি ক্রেডিটর দেখ লায়াবিলিটি, দুটো অ্যাসেট নিয়েছে, একটা লায়াবিলিটি নিয়েছে, তাহলে কিছুই সেল করেনি, সব নিয়েছে। ঠিক আছে, রবার্ট কি করেছে, 95% যেটা বুক ভ্যালু ছিল স্টকের সেটা নিয়েছে, আর ডেটর্সের আবার 90% যেটা ছিল বুক ভ্যালু সেটা নিয়েছে। কে নিয়েছে, রবার্ট। ঠিক আছে, ভালো কথা। বলেছে পার্টনার্স হ্যাভ টু পে ক্যাশ ইফ দ্য অ্যাসেটস টেকেন ওভার হ্যাড এক্সিকিউটেড দ্য অ্যামাউন্ট ডিউ টু দে। মানে আমি বললাম কি, যে এখানে কি বলতে চাইছে ভালো করে শোন। এখানে আমরা পড়লাম যে অংশীদাররা সবাই কি রয়েছে, ক্ষমতাবান, কেউ দেউলিয়া নয়। টাকা কম পড়লে সেই জন্য বলেছে ওরা টাকা আনবে, হ্যাভ টু পে ক্যাশ। ঠিক আছে, ওদেরকে কি করতে হবে, টাকা আনতে হবে যদি কম পড়ে, আর যদি বেশি হয় ওরা টাকা নিয়ে যাবে, কোনো প্রবলেমের ব্যাপার নেই। তো এটা আমাকে কোয়েশ্চেনে দিয়েছে, কি কি বানাতে বলেছে দেখ, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর ক্যাশ অ্যাকাউন্ট, এই তিনটে জিনিস আমাকে বানাতে হবে। ঠিক আছে, তো আশা করি তোরা বুঝতে পারলি। 1 মিনিট দাঁড়া। তো এবার আমরা যেটা স্টার্ট করি, চলে আয় অঙ্কটা সলভ শুরু করা যাক। তো আসো, খাতা খাতা বের কর, জাস্ট একটা ছক কাটতে হবে। কিরম ছক হয়, নর্মাল ছক, যেমন আমরা রিভ্যালুয়েশনের ছক কাটতাম সেম ছক, রিয়েলাইজেশনের ছকও সেম, পার্টনার্স ক্যাপিটাল তো সেমই আছে, আর ক্যাশ অ্যাকাউন্ট কাটতে বলেছে। তো ক্যাশ অ্যাকাউন্ট তোরা সবাই জানিস, ক্যাশ অ্যাকাউন্ট আর কি মহামারী আছে, লেজারের মতো ছক হয়। তো চলে আয়, ঠিক আছে, আমি লিখে দিই আগে, চলে আয়। কত দাগের অঙ্ক, ইলাস্ট্রেশন 8, ইলাস্ট্রেশন 8, ঠিক আছে। চলে, তো একটা হালকা করে আমরা আগে রিয়েলাইজেশন কেটে ফেলি, পার্টনার্স ক্যাপিটাল কেটে ফেলি, দেখতে একই হবে, ও পার্টিকুলার দুটো অ্যামাউন্ট। ঠিক আছে, তো কেটে ফেলবি, ওপরে খালি হেডিং লিখে দিবি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, ওপরে হেডিংটা দিয়ে নিস রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে, ঠিকঠাক। একটা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট থাকবে, একটা থাকবে কি পার্টনার্স ক্যাপিটাল, একটা পার্টনার্স ক্যাপিটাল খুলে নে। সেম দেখতে হবে পার্টনার্স ক্যাপিটালটাকে। ঠিক আছে, চলে আগে শুধু এই দুটো বানিয়ে নি, ক্যাশটা পরে বানাচ্ছি। ঠিক আছে, কে কার কার নাম ছিল দেখে নে, পার্টনার্স ক্যাপিটাল নামটা লিখে দেব, রাম, রহিম, রবার্ট, সবারই আর দিয়ে নাম, তাই তো। চলো, তো এটা করে নে, আপাতত এই দুটো ছক টেনে ফেল, একটা রিয়েলাইজেশন আর একটা পার্টনার্স ক্যাপিটাল করে ফেল, করে বল
হলো কিনা হ্যাঁ বল, বাকিদের হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে দেখা যাক। তো এবার দেখ যে যেগুলো করতে হবে আমাদের ফার্স্ট স্টেপ কি। ফার্স্ট স্টেপ হচ্ছে যা যা অ্যাসেটসকে আমরা মার্ক করেছিলাম সবাইকে ধরে ধরে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে বসিয়ে দেওয়া। তাহলে চলে আয় এক একটা করে বসাবো। দেখ একটা কথা বল, তুই জার্নাল কি লিখেছিলাম আমরা অ্যাসেটকে রিয়েলাইজেশনে পাঠানোর জন্য? কি জার্নাল লিখেছিলাম? দেখ শুরুতে লিখেছিলাম রিয়েলাইজেশন টু অ্যাসেট। তাহলে যদি লেজার পোস্ট করিস তুই রিয়েলাইজেশনে কি লিখবি? টু অ্যাসেটস বলে লিখবি, তাই তো? তো এখানে দেখ অ্যাসেটস এর নাম আছে, তো সবাইকার নাম দিয়ে লিখে দাও। টু গুডউইল, টু মেশিনারি, টু ফার্নিচার, টু স্টক, টু ডেটার্স, এরম বলে বলে লিখে দেবো। তাহলে লিখে দে টু এর দিকে। ফার্স্টে ছিল গুডউইল, তো লেখ টু গুডউইল অ্যাকাউন্ট। ক টাকা লিখতে হবে ও? যেটা ওর বুক ভ্যালু। বুক ভ্যালু মিন যেটা ব্যালেন্স শিটে রয়েছে। দেখো 50,000, 50,000 লিখে দাও। তারপরে কি আছে? মেশিনারি আছে, তাহলে লেখ টু মেশিনারি, টু মেশিনারি অ্যাকাউন্ট। ক টাকা হবে মেশিনারি? মেশিনারি ছিল 4,55,000, লিখে দে। তারপরে কি ছিল? তারপরে ছিল ফার্নিচার, তো লিখে দে টু ফার্নিচার। ফার্নিচার অ্যাকাউন্ট। ক টাকা যাবে ফার্নিচারে? ফার্নিচার দেখে নি আয়, ছিল কত? ছিল হচ্ছে 10,000 ফার্নিচার ছিল, হ্যাঁ 10,000 লিখে দে ফার্নিচারে। তারপরে বলেছে স্টক ছিল, তো টু স্টক অ্যাকাউন্ট। ক টাকা? 2,00,000 টাকা, ঠিক আছে। তারপরে কি ছিল? ডেটার্স ছিল, তাহলে লিখে দে টু ডেটার্স, ডেটার্স অ্যাকাউন্ট। ক টাকা? 3,00,000 টাকা, ঠিক আছে। দেখ আগে বল এতটুকু সবার কমপ্লিট হয়েছে কিনা করা। দেখ এতটুকু পুরোপুরি ভাবে কমপ্লিট করা সবাইকে। হয়ে গেছে। বাকিরা? হয়েছে। তো এবার আমাদের এইটুকু হয়ে যাওয়ার পর এবার কাজ হচ্ছে লায়াবিলিটি গুলো। দেখো ফার্স্ট ছিল লোন আর ক্রেডিটর, বাট দেখো নিচে দেখ একটা এন্ট্রি দিয়েছিল নিচে লোনের। কি এন্ট্রি ছিল? বলেছে কোথায় গেল? হ্যাঁ, দ্য ফার্ম ডিসাইডেড টু সেটেল দ্য লোন ডিরেক্টলি। ফার্ম কি করতে চাইছে? ডিরেক্টলি লোনটাকে সেটেল করে দিতে চাইছে। তো এবার এটাকে ও বলতে চাইছে, তার মানে ওরা যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে এটাকে পাঠায়নি। এবার তুই কি করতে পারিস ভালো করে শোন, তুই ডাইরেক্টলি লোনটাকে পেমেন্ট করে দিতে পারিস ক্যাশ অ্যাকাউন্টে গিয়ে, মানে লোন টু ক্যাশ করে দিতে পারিস। বা তুই এখানে ওই লোনটাকে লিখতে পারিস এইদিকে লিখে টু এর সাইডে যেমন লায়াবিলিটির পেমেন্ট আমরা লিখি রিয়েলাইজেশন টু ক্যাশ, ওরকমও লেখা যায়, ঠিক আছে। তো আমি ওরকমভাবেই লেখাবো। তো বাইর দিকে লেখ বাই লোন অ্যাকাউন্ট, যেমন লায়াবিলিটি হয় সেরকম লিখে দে। ক টাকা লোন ছিল দেখিনি আয়? ও হ্যাঁ এক ওপরে লোন ছিল 95,000, লিখে দে 95। আর ক্রেডিটার্সও ছিল, তো লিখে দে বাই সানরি ক্রেডিটার্স, সানরি ক্রেডিটার্স অ্যাকাউন্ট বলে। ক টাকা? বাইরে নিয়ে যা 1,00,000 টাকা দেখ ক্রেডিটার ছিল, তো 1,00,000 লিখে দে। তো দেখ আমার সব লায়াবিলিটি অ্যাসেটকে ক্লোজ করা হয়ে গেছে। এরপরে আমরা কি করতাম বাবু? যদি কোনো অ্যাসেটকে বেচা হয় বা লায়াবিলিটিকে বেচে দেওয়া হয় তাহলে লিখতাম। বাট এখানে দাদা কেউ বেচেই তো নি, এখানে তো সবাই নিয়ে গেছে অ্যাসেটগুলোকে। তো চলো নিয়ে যাওয়ার জন্য এন্ট্রি আমরা লিখেছি যে অ্যাসেট নিয়ে গেলে কি এন্ট্রি হতো?
অ্যাসেট নিয়ে গেলে এন্ট্রি হতো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন। তো রিয়েলাইজেশনে আমরা কি বসাবো, বাইয়ের দিকে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। তো চলে আয় রিয়েলাইজেশনের বাইয়ের দিকে লেখ বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার কোলন দে, ওখানে কোলন দিয়ে আমরা অনেকজন তুলেছে বাবু ক্যাপিটাল, তো সবাইকে সুন্দর করে লিখতে হবে। দেখো ফার্স্ট, মন দেবে, ফার্স্ট রাম তুলেছে, রাম কি তুলেছে দেখো, বলছে রাম টুক ওভার গুডউইল 75,000 গুডউইল তুলেছে, ঠিক আছে রাম। তো এখানে কি করবি দেখ ভালো করে বুঝবি, এখানে রাম লেখ, লিখে কোলন দিয়ে আবার লেখ গুডউইল যেটা তুলেছে আর কি, ঠিক আছে। ফার্স্ট কলমে বসা 75,000, 75,000 তুলে নিয়েছে ও, ঠিক আছে। বল এতটুকু হয়েছে সবার না হয়নি? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এবার পরেরটায় দেখা যাবে, পরের জন কি তুলেছে। পরের জন বলছে রহিম মেশিনারি তুলেছে এবং ফার্নিচার তুলেছে, কিন্তু 90% তুলেছে। আগে চলে আর লিখে দিই, তাহলে রহিম ছিল, তো এখানে লেখ রহিম, পাশে কোলন দিয়ে লেখ মেশিনারি অ্যান্ড ফার্নিচার, গায়ে নিচে ব্র্যাকেট দে। ভালো করে বুঝবি, এই জায়গাটা যদি বুঝতে পারিস তো ঠিক আছে। ও কত দামে তুলেছে, ও 90%, যে দামটাই তুলেছে সেই দামটাই আমরা রিয়েলাইজেশনে লিখব। তো দেখো আগে দেখো মেশিনারির ভ্যালু কত ছিল, 4,55,000 ছিল, তাই তো ছিল, অর্থাৎ অবশ্যই। আর ফার্নিচারের ভ্যালু কত ছিল, দেখ ফার্নিচার ছিল 10,000 টাকা, তো এদের 90%-এ তুলেছে, তাহলে 4,55,000 লিখলি প্লাস 10,000 ব্র্যাকেট ক্লোজ কর, কত পার্সেন্টে তুলেছে বলেছে 90%, তো এদের 90% ভ্যালুতে তুলেছে, তো 90% দিয়ে দিলি, পুরোটাকে একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলি। দেখ বুঝলি কি না, আবার একবার বলছি, দুটো ভ্যালু ছিল, এইগুলো ব্যালেন্স শিটে লেখা ছিল, ওর 90% দিয়ে তুলেছে, তাহলে ওদের 90% বার করে নেবো। দেখ তো হিসাব করে কত আসছে অ্যামাউন্টটা, 4,18,500। কি বললি 4,18,500? 4,18,500। দেখ এই জায়গাটা সবার বোঝা গেল কি গেল না, ভালো করে দেখ, সবার বুঝলি না বুঝলি না? দাদা ওইখানে যে যেটা দিয়েছে মেশিনারি আর ফার্নিচার, তার মানে দুটোরই, মানে এরকম নয় যে মেশিনারিটার 100% আর ফার্নিচারের 90%, না তাই তো? ওরকম না, দুটোরই 90%। কেন, ওয়ার্ড বুঝতে হবে। দেখ কি বলে দিয়েছে, বলেছে টুক ওভার মেশিনারি অ্যান্ড ফার্নিচার অ্যাট 90%, মানে দুটোই 90%-এ তুলেছে, ঠিক আছে। ঠিক আছে। চল বল এইটুকু সবার বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ বুঝতে পেরেছি। তো এবার আরো কয়েকজনের রয়েছে, তো এটা রহিম, এবার দেখ রহিম আর একটা জিনিস তুলেছে, ও সানরি ক্রেডিটরসকেও তুলেছে অ্যাড বুক ভ্যালু। বুক ভ্যালু মানে যে দাম লেখা ছিল 1,00,000, ওই 1,00,000টাই তুলে নিয়েছে। মানে খেয়াল কর, লায়াবিলিটি টুক ওভার করলে আমরা কি এন্ট্রি লিখতাম, রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে রিয়েলাইজেশনে কি লিখবো, টু পার্টনার্স ক্যাপিটাল বলে লিখবো। তো 2 এর দিকে চলে আয়, লেখ টু রহিমস ক্যাপিটাল লিখতে হবে। ও দেখ এখানে অনেকজন পার্টনার ছিল, তাই আমি বাই পার্টনার্স ক্যাপিটাল বলে নিচে নিচে লিখেছিলাম, কিন্তু এখানে তো ক্রেডিটরস তুলছে একজনই, তাহলে শুধুমাত্র কার নাম লিখবো, রহিমস। এবার দেখ তোরা যদি কেউ চাস যে দাদা আমরা আলাদা আলাদা করে লিখবো, তাহলে লিখতেই পারিস, তুই এরকম বাই পার্টনার্স ক্যাপিটাল না লিখে তুই লিখতে পারিস বাই রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট একবার,
75 লিখলি বাইরে, বাই রহিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট 4,18,500 বাইরে লিখলি, বাই আবার অন্যজনের নাম লিখলি, এরমভাবেও লেখা যায়। ঠিক আছে, যেটা খুশি তুই লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এইদিকে আমরা শুধু একজনকার নাম লিখছি, যেহেতু একজনই নিয়েছে, টু রহিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, গায়ে ব্র্যাকেট দিলে ক্রেডিটার্স টু ওভার, ক্রেডিটার্স টু ওভার, ব্র্যাকেট ক্লোজড। এবার ক্রেডিটার্স বুক ভ্যালুতে নিচ্ছে, মানে যে দাম ছিল সেই দামেই নিয়েছে, তাই তো? তাহলে চলে আয় দেখি কি দাম ছিল ক্রেডিটার্সে। আচ্ছা, ক্রেডিটার্সের দাম তো 1 লাখ ছিল, তাহলে 1 লাখ বসিয়ে দে এখানে, কোনো কিছু সমস্যা হলো না। দেখ এটুকু অবধি কিছু প্রবলেম কারোর? দেখ এটুকু অবধি কারো কোনো সমস্যা থাকলে বলে দে। ঠিক আছে, আশা করছি নেই। তো এবার দেখা যাক পরের এন্ট্রিটা কি বলেছে। তাহলে আমরা কার কার করে ফেললাম, রামের করে ফেলেছি, রহিমের করে ফেলেছি। রবার্ট কি বলছে দেখ, রবার্ট বলছে ও স্টকের 95% নিয়ে গেছে আর ডেটর্সে নিয়েছে 90%। খুব ভালো কথা, চলে আসো। তো সেমভাবে রহিমের নিচে রবার্ট লিখে দেবো, রবার্ট কোলন দিয়ে লিখবো কি, স্টক অ্যান্ড ডেটার্স, স্টক অ্যান্ড ডেটার্স নিয়ে গেছে। ওর নিচে গায়ে ব্র্যাকেট দেবো, দিয়ে দেখো স্টকের কত 95%, স্টক ছিল কত বাবু, স্টক ছিল এটা মানে 2 লাখ ছিল স্টক, 2 লাখের 95% নিয়ে গেছে ও, তো লেখ 2 লাখ ইন্টু 95%, ব্র্যাকেট ক্লোজড হলো, প্লাস ও ডেটর্সও নিয়েছে। ডেটর্স কত নিয়েছে, ডেটর্স 3 লাখ ছিল, ওর 90% নিয়েছে। তো ডেটার্স তো 35 ছিল। হ্যাঁ ও কি বলছি বল, ডেটর না, ওটা তো ক্যাশ ছিল 35, ডেটর্স তো ওপরেরটা। ডেটর্স 3 লাখ ছিল, ও 90% নিয়ে, তাহলে 3 লাখ ইন্টু 90%, হিসাব করা যাক। আয় পুরোটা দেখ হিসাব করে বল, দেখ কত হচ্ছে, আর পুরোটাকে একটা 60 কলমে ঘিরে দিচ্ছি। 4,60,000। 4,60,000 আসছে পুরোটাকে হিসাব করলে। ঠিক আছে, এইবার আমরা এই তিনটেকে যোগ করব, করে বাইরের কলমে নিয়ে যাব। ঠিক আছে, আর কিছু যেহেতু নেই, তো তিনটেকে যোগ করে বাইরের কলমে নিয়ে যেতে হবে। চলে আয় দেখ, বল এতটুকু সবার বোঝা গেছে? বল সবাই, দেখ বোঝা গেল কি যায়নি? এইবার আমাদের কমপ্লিট হবো কাজ। এবার কি করতে হবে, রিয়েলাইজেশনকে যোগ বিয়োগ করতে হবে। দেখো যোগ বিয়োগ করলে কোনো দিকে টাকা কি হবে, কম বেশি হবে। তো দেখ যোগ বিয়োগ করা যাক, তাহলে বুঝতেই পারলি রিয়েলাইজেশনটা কিন্তু রিভ্যালুয়েশনের থেকে একটু বড় টানতে হবে, কারণ এখানে অনেকগুলো। হ্যাঁ আর একটা কাজ বাকি আছে ও, এ দেখো লোনটাকে তো পে করতে বলেছে, তাহলে ওই পেমেন্টটা রিয়েলাইজেশনের 2 এর দিকে লিখতে হবে। কেন, লায়াবিলিটি কি হয়, ও পেমেন্ট হয়। বোঝার চেষ্টা কর, সমস্ত অ্যাসেট ছিল, কেউ না কেউ কোনো অ্যাসেট কি নিয়ে যাওয়া বাকি আছে একবার দেখতো। গুডউইল চলে গেছে, ফার্নিচার চলে গেছে, মেশিনারি চলে গেছে, স্টক চলে গেছে, ডেটর চলে গেছে। এবার ধরে নে কোনো একটা অ্যাসেটের কথা কিছু বলাই নেই, তাহলে কি করতিস, যেমন লায়াবিলিটিতে আমি বললাম যদি কিছু বলা না থাকলে পুরোটাই পেমেন্ট হয়ে গেছে ধরে নিতে হয়, যেটা ব্যালেন্স শিটে লেখা আছে। অ্যাসেটটাও সেম ট্রিটমেন্ট করতে হবে, যে ওটা ধরে নেওয়া হবে যে ওটা বিক্রি হয়ে গেছে, মানে বাই ব্যাংক বলে লিখে দেবো। ঠিক আছে, তো দেখ এখানে সব চলে গেছে, কোনো প্রবলেম ব্যাপার নেই। লায়াবিলিটিও লোন চলে যাচ্ছে, ক্রেডিটরও তুলে নিয়ে, তাহলে কোনো চাপ নেই। তো এবার খালি টু ক্যাশ বলে লোনটাকে পে করে দেওয়া যাক। তাহলে গায়ে ব্র্যাকেট দিয়ে লিখে দে লোন পেড, যেহেতু লোনের পেমেন্টের কথাটা বলেছিল, লোন পুরোটাই পেমেন্ট করতে বলে, তাহলে পুরো 95ই আমরা পেমেন্ট করে দিলাম। এবার রিয়েলাইজেশনকে যোগ বিয়োগ করো, দেখো কত টাকা কোন দিকে কম পড়ছে।
যোগ বিয়োগ কর, আমিও করছি, তোরাও কর। দেখবি সবাইকার দেখবি 61,500 আসছে কিনা ক্রেডিট সাইডে, সবাই দেখ। তার মানে আলটিমেটলি ক্রেডিট সাইডে আসছে মানে লস খেয়েছে। তো আমরা কিরম ভাবে লিখতাম, যেমন ভাবে লিখি, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে দিলাম, কোলন দিয়ে নিচে নিচে নাম লিখতাম, তিনজনকার আর রবার্ট এরম সব নাম ছিল। তো এবার কি করতে হতো, সেই যেমন অ্যাডমিশনে করেছি, রেশিওতে ভাগ করে দিতে হতো, ওল্ড রেশিওতে, তাই তো। 61,500 ইন্টু ওল্ড রেশিও তিনজনকার কত ছিল, 5:3:2, তাহলে ওই রেশিওতে ভাগ করে দেবো। 5-10 ইন্টু 3-10 2-10। দেখ এবার খালি ভাগটা কর, করে ফার্স্ট কলমে লিখতে হবে। দেখ 30,750, 18,450 আর 12,300। দেখ এটা আসছে কিনা যোগ করে। সবাই দেখ কমপ্লিট কর এটা সবাই। হয়ে গেছে। হয়েছে এটা না? পার্টনার্স ক্যাপিটালে 2 এর দিকে। হ্যাঁ দাঁড়া, পার্টনার্স ক্যাটাগরি এখন বাকি আছে একটু। তো বল সবার কমপ্লিট হয়েছে না হয়নি, আর কারো কোনো সমস্যা থাকলেও বল, বল কমপ্লিট না কমপ্লিট নয়। হয়ে গেছে। চলে এইবার ঠিক আছে। আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে পুট করা শুরু করব। তুই আগেও করতে পারিস, আমি জাস্ট আগে রিয়েলাইজেশনটা শেখালাম। ফার্স্টে কেমন হয়, ও ব্যালেন্স লিখতে হয়। তো বাইয়ের দিকে লিখে দিবি বাই ব্যালেন্স বিডি। ক টাকা ব্যালেন্স ছিল চলে আয় দেখে নিই, যার যেরম ব্যালেন্স যেদিকে থাকবে লিখে দিতে হবে। 3 লাখ, 2.5 লাখ, 2 লাখ। তো লেখ 3 লাখ, 2.5 লাখ, 2 লাখ হয়ে গেল ব্যালেন্সটা। ও কোনো রিজার্ভ ছিল? হ্যাঁ ছিল। রিজার্ভ কি শিখিয়েছিলাম, ব্যালেন্স শিটে ভাগ করতে হবে, এই পার্টনার্স ক্যাপিটালে ভাগ করতে হবে বাই জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, যেমন করতাম আমরা জেনারেল এগুলো রিয়েলাইজেশনে যাবে না। কোন রেশিওতে ভাগ করব, যে রেশিও দেয়া আছে 5:3:2। 1,05,000 ছিল, ভাগ করে দে 52,500, 31,500, 21,000। দেখ আগে এইটুকু কমপ্লিট করে নে, তাড়াতাড়ি দেরি করবি না, কমপ্লিট করে নে। দেখ সবার কমপ্লিট হয়েছে। ঠিক আছে আশা করি। এবার দেখ রিয়েলাইজেশনে তুই দুটো জায়গাতে পার্টনার্স ক্যাপিটাল লিখে এসেছিলিস, মনে আছে? দুটো জায়গাতে তুই পার্টনার্স ক্যাপিটাল লিখে এসেছিলিস, অর্থাৎ টাকা তুলেছে পার্টনাররা। তো রিয়েলাইজেশনে যদি আমরা দেখ এই বাইয়ের দিকটাকে দেখ, যদি রিয়েলাইজেশনে আমরা বাই পার্টনার ক্যাপিটাল লিখি, তো পার্টনার ক্যাপিটালে কি লিখবো, আদার টু রিয়েলাইজেশন লিখবো। টু এ ঠিক উল্টো সাইডে টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে লিখে দাও পার্টনার্স ক্যাপিটালে। দেখ তিনটে পার্টনারের ঘরে ঘরে, প্রথমে রাম ছিল 75, তোর রামের ঘরে 75,000। পরেরটাই ছিল কে, রহিম, ওর ছিল 4,18,500, লিখে দে 4,18,500। তারপরে ছিল কে, রবার্ট, 4,60,000 ওর ঘরে 4,60,000। দেখ একদম পরিষ্কার এইটুকু করে নে। দেখ খুব ইজি করাও, কোনো রকমের টাফনেস এই মেথডে নেই আর কি, খুব ইজি। বল করলি না করলি না? সেম ভাবে দেখ এর 2 এর দিকে লেখা ছিল,
তো ওর কোন দিকে হবে, বায়ের দিকে হবে। তো বাই লেখ রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এবার তুই গায়ে লিখতে পারিস ব্র্যাকেট দিয়ে যে ক্রেডিটার্স টুক ওভার, এরকম লেখা যায় ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, ক টাকা কে তুলেছিল মনে পড়ে? রহিম। তো রহিমের ঘর কোনটা ছিল, সেকেন্ডেরটা, 1,00,000 টাকা লিখে দে। হলো, এই দিকে গায়ে ব্র্যাকেট দিয়ে লিখে দিবি অ্যাসেটস টুক ওভার। ঠিক আছে, তো এটা আমরা লিখে দিলাম রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে, হয়ে গেল। ঠিক আছে, বল এতটুকু কারোর কোনো সমস্যা থাকলে বলে ফেল তাড়াতাড়ি। ঠিক আছে, আশা রাখছি তো নেই। এবার রিয়েলাইজেশনের একটা লস হয়েছিল, বাইয়ের দিকে ওখানে লেখা ছিল, তাহলে এখানে কোন দিকে হবে, 2 এর দিকে। তো সেম আবার লেখ টু রিয়েলাইজেশন বলে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে 3টে লস লিখে দে। 30,750 প্রথমেরটা, তারপরেরটা ছিল 18,450 আর 12,300। গায়ে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ও রিয়েলাইজেশন লস। ঠিক আছে, দেখো এতটুকু দেখো পুরোপুরি তোমাদের হলো কিনা, দেখো দেখ এতটুকু পুরোপুরি হলো কিনা দেখে নে। হ্যাঁ হয়ে গেছে দাদা। হয়ে গেছে, দুদিক যোগের বাক্স কর, যোগ বিয়োগ কর, দেখ ক টাকা কম পড়ছে আর কোন সাইডে যোগ বেশি। দুদিকে যোগ কর, দেখ একটা তো ব্যালেন্সিং ফিগার আসবে, তো কত টাকা আসছে সেইটা বলবি। একটা ব্যালেন্স দেখ, আমি যে যোগগুলো লিখেছি প্রথমটায় যোগ আসবে দুদিকে 3,52,500, দেখ আসছে কিনা। হ্যাঁ, আর ব্যালেন্সটা 2,46,750। হ্যাঁ, ব্যালেন্স বেরোচ্ছে 2,46,750, ঠিক বলেছিস। পরের গুলো কর, দেখ কত কত ব্যালেন্স আসছে, যোগটা দেখ আর ব্যালেন্সটা দেখ, কোন সাইডে আসছে সেটাও দেখবি, উল্টো দিকেও আসতে পারে, ও কোনো ম্যাটার করছে না। দেখ আসছে কিছু, পরেরটা ডেবিট সাইডে টোটালটা বেশি হচ্ছে আর হ্যাঁ ব্যালেন্স আসছে। বাদ দে 55,450, দেখ ক্রেডিট হ্যাঁ হ্যাঁ সাইডে দেখাচ্ছে ব্যালেন্স আসছে। ঠিক আছে, আর একটা দেখ সেম ভাবে, দেখ ওটার আসছে 2,51,300, দেখো আসছে কি আসছে না সবাই। ক্রেডিট ব্যালেন্স আসছে। হ্যাঁ, দুটোরই ক্রেডিট সাইডে আসছে, দেখ আসছে কি আসছে না, সবার আসছে কি দেখ, দেখ আসছে কি আসছে না। আশা করছি এসেছে। দেখ যেটা 2 এর দিকে এসছে সেটাতে লেখো টু ক্যাশ, অর্থাৎ ওদেরকে মনে আছে বলেছিলাম যদি এক্সট্রা ক্যাশ বাঁচে, দেখ আর এর এক্সট্রা বাঁচছে, তো আর তুলে নিয়ে চলে যাচ্ছে টাকা, ক টাকা 2,46,750, আর এদের টাকা ডেফিসিট হচ্ছে দাদা, দেখো সেই জন্যই তো ক্রেডিট সাইডে এসছে, তো এরা টাকা আনছে, তো বাই ক্যাশ অ্যাকাউন্ট,
মনে আছে আমি রুলসের সময় ডিসকাস করলাম যে যাদের টাকা এক্সেস যদি হয়ে যায় তো এক্সেস টাকা হলে পার্টনাররা উইথড্র করে নেবে, আর ডেফিসিট হলে পার্টনাররা কন্ট্রিবিউট করবে, মানে নিয়ে আসবে টাকা। তো এখানে দেখ দুটো কেসই হচ্ছে। তো যেটা বাই এর দিকে লিখলাম বাই ক্যাশ, ওর গায়ে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো অ্যামাউন্ট ব্রট ইন, অ্যামাউন্ট ব্রট ইন মানে আনা হচ্ছে, আর ওই দিকেরটা লিখবে কি অ্যামাউন্ট বা অ্যামাউন্ট না লিখে একটা কাজ কর, ফাইনাল রেমিটেন্স লেখ, রেমিটেন্স মানে এটা ওরা নিয়ে নিচ্ছে, ফাইনাল রেমিটেন্স। ঠিকঠাক। তো এইখানেই আমাদের পার্টনার্স ক্যাপিটাল শেষ হয়ে গেল, আমাদের অঙ্ক মোটামুটি শেষ হয়ে এসছে, খালি একটা ছোট্ট অ্যাকাউন্ট কাটতে হবে, সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তো দেখ ক্যাশ অ্যাকাউন্ট কিরম দেখতে হয়, ওই লেজারের ছক, পার্টিকুলার কার্ড আর অ্যামাউন্ট কার্ড, শুধু একটা পার্টিকুলার আর অ্যামাউন্ট, ছোট্ট করে একটা ছক হবে, বেশি বড় হবে না, পার্টিকুলার আর অ্যামাউন্ট। এখানে আর ডেট ফেট কাটতে হয় না আমাদের, ঠিক আছে, কাটলেও চলে বাট দরকার লাগে না, ঠিক আছে। ওপরে হেডিং দিয়ে দিবি ক্যাশ অ্যাকাউন্ট বলে, ওপরে হেডিং দিয়ে দে ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেবিট ক্রেডিট। তো দেখ সবার আগে ছকটা হয়ে গেলে আমাকে বলবি, বল ছক হয়ে গেছে, হয়েছে কিনা। তো এবার সবার প্রথমে কি করতে হবে, ক্যাশের একটা ওপেনিং ব্যালেন্স তোমাদের ছিল একটা 35,000, তো সেই ওপেনিং ব্যালেন্সটাকে লিখতে হয়, যেহেতু অ্যাসেট, তো তোরা জানিস অ্যাসেটসের ওপেনিং ব্যালেন্স 2 এর দিকে হয়, মানে ডেবিট সাইড, লিখে দে টু ব্যালেন্স বিডি কত টাকা 35,000 যেটা ছিল, ঠিক আছে। এবার কথা খুব সোজা, খুব বেশি তুই ভাববি না, তাহলেই তোর জীবন শেষ হয়ে যাবে। দেখ কারা কারা টাকা এনেছে, দেখ তো টু ক্যাশ, কারা তুলে নিয়েছে, টু ক্যাশ বলে কার ঘরে লিখেছে, আর এর ঘরে ফার্স্ট জন মানে রাম ছিল, তো ও তুলে নিয়েছে, এই দিকে টু লেখা মানে কি, ক্যাশের কোন দিকে লিখবো, বাই লিখবো, তো বাইয়ের দিকে লিখ বাই রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে আলাদা করে লিখতে হয়, বাই পার্টনার লিখলে হবে না, বাই রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাম টাকা তুলে নিয়ে যাচ্ছে, রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট। রাম ক টাকা নিয়ে গেল, তাহলে 2,46,750 টাকা। তো দাদা মিলছে না তো ক্যাশ, দাঁড়া সময় দে। এই দেখ আরো দুজন টাকা নিয়ে এসছে, কে কে নিয়ে এসছে, রহিম আর রবার্ট, তো টু এর দিকে লেখ টু রহিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু রহিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট। রহিম কত নিয়ে এসেছিল, রহিম ছিল সেকেন্ড জন, 55,450। তারপরে ছিল রবার্ট, সেম বাই টু রবার্টস ক্যাপ, মানে ওরা দেখ বাইয়ের দিকে লিখেছিল, মানে এর টু এর দিকে হবে, খুব সোজা সবটা হিসাব, টু রবার্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক টাকা লিখবো, দেখ রবার্ট ক টাকা এনেছিল, 2,51,300, 2,51,300। এই চারটে লিখে ফেলার পর তুই থেমে যাবি, থেমে সঙ্গে সঙ্গে একবার রিয়েলাইজেশনে চলে যাবি। দেখ তো কোথাও খুঁজে দেখ তো কোথাও ক্যাশ লেখা আছে কিনা, রিয়েলাইজেশন লেখা আছে, দেখো টু এর দিকে লেখা আছে টু ক্যাশ বলে, তো এখানে টু মানে কোন দিকে যাবে, বাইয়ের দিকে যাবে, তো বায়ে লেখো বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, গায়ে ব্র্যাকেট দিয়ে লেখ লোন পেড, লোন পেড। দাদা ক্যাশটা কি সবসময় মিলে যাবে তাই তো? হ্যাঁ ক্যাশ সবসময় দু সাইড মিলে যাবে, যদি মিলে যায় জানবে অঙ্ক ঠিক করেছো, যদি না মেলে জানবে অঙ্ক হেগে দিয়েছো। এই পার্টে ক্যাশ সবসময় মিলে যাবে, তো যোগ করে দে 3,41,750। তো দেখ দুদিক মিলে গেছে, তো ক্যাশ মিলবেই দুদিকেও, ঠিক আছে, না মিললে যারা গল্প হয়ে গেছে তোমার, বল
পুরো অঙ্কটা নিয়ে কার কি ব্যথা আছে, বেদনা আছে বল? ঠিক আছে, আশা করি খুব একটা আর কিছু সমস্যা নেই। আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। আর ঠিক আছে, আসো। এই অঙ্কটাতে কিছু এক্সট্রা জিনিস আছে। ইলাস্ট্রেশন 10 কি আছে দেখা যায়। একটা ওল্ড এক XYZ তিনজন আছে, ওল্ড রেশিও দেয়া আছে ওদের, ঠিক আছে? যেমন দেখ, রিজার্ভ ফান্ড তোরা জানিস এটা রিয়েলাইজেশনে যায় না। ফিক্সড অ্যাসেট আছে, জয়েন্ট লাইফ পলিসি সব রিয়েলাইজেশনে, ফিক্সড অ্যাসেট জয়েন্ট লাইফ পলিসি সব চলে যাবে ও। এবার দেখো ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট থেকে আবার লেস করে লেখা আছে ফ্লাকচুয়েশন ফান্ড। এইবার ভালো করে বুঝবি, তোদের দেখবি তোরা একটা অনেক অভ্যস্ত। আরে ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে? ইনভেস্টমেন্ট তো যাবে, খুব ভালো। দেখ দেখ ঠিক জয়েন্ট লাইফ পলিসি ছিল, ওর উল্টো দিকে আবার একটা জয়েন্ট লাইফ পলিসি ফান্ড রয়েছে। এটা মনে রাখবি, এটা তুই অনেকে রিয়েলাইজেশনও লিখতে পারে, ঠিক আছে? অনেকে আবার পার্টনার্স ক্যাপিটালে ভাগও করে দেয়, বাট নর্মালি রিয়েলাইজেশনে লেখাই ভালো, ঠিক আছে? কিন্তু নর্মালি দেখ, ফান্ড মানে কি একটা মনে রাখবি, অ্যাসেটসের সাথে কোনো একটা পার্টিকুলার অ্যাসেটের সাথে যদি জড়িত কোনো ফান্ড হয়, মানে যেমন এই যে জয়েন্ট লাইফ পলিসি ফান্ডটা জয়েন্ট লাইফ পলিসির সাথে জড়িত, ঠিক আছে? তার মানে এ হচ্ছে বাবা, বাবা যদি রিয়েলাইজেশনে যায় তো ছেলেও রিয়েলাইজেশন অ্যাকাউন্টেই যাবে, ঠিক আছে? মানে যেই হোক অ্যাসেটের সাথে যদি মানে রিলেটেড কেউ থাকে, যেগুলোর জন্য কোনো প্রভিশন কোনো ফান্ড রয়েছে অ্যাসেট রিলেটেড বা লায়াবিলিটি রিলেটেড, তাহলে ওগুলো কী হয়, অটোমেটিক্যালি কী হবে, রিয়েলাইজেশনে বসবে, ঠিক আছে? যেমন এইদিকে দেখ, একটা ক্রেডিটার্সের সাথে একটা প্রভিশন রয়েছে, সেমভাবেই দেখ ক্রেডিটার্স রিয়েলাইজেশনে যাবে 19,000 টাকা, ওর যে প্রভিশনটা আছে ওটাও 500 টাকা রিয়েলাইজেশনে ঠিক উল্টো সাইডে বসবে। তো আমি সব দেখিয়ে দেবো, ওটা তোকে চাপ নিতে হবে না, এটা ভালো অঙ্ক আছে, তুই বুঝতে পারবি, দেখতেও পারবি, ঠিক আছে? চলে আয়, চাপ নিবি না। এবার দেখ, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে অ্যাসেট সাইডে রয়েছে দাদা, এ কি করে হয়? ক্যাপিটাল অ্যাকাউন্ট দাদা অলরেডি তো ক্রেডিটেই লিখে দেখেছি, ডেবিটে আছে মানে অ্যাসেটে আছে, হতে পারে ও হবে হবে আমার কি, ঠিক আছে? তো এরকম বেশ কিছু জিনিস আছে। এবার নিচের দিকে আসো, পড়া যাক। ইনভেস্টমেন্ট নিয়েছে কে নিয়ে নিয়েছে? এক্স, পার্টনার ছিল XYZ, এক্স নিয়েছে 6,000 টাকা। ক্রেডিটার্স 10,000 টাকার টেকেন ওভার করেছে ওয়াই, হু হ্যাজ এগ্রিড টু সেটেল অ্যাকাউন্ট উইথ দেম 9,900। অর্থাৎ ক্রেডিটার নিয়েছে কত? 10,000 টাকা ভেবেছিল, ঠিক আছে? কিন্তু ওদের সাথে 10,000 টাকাও নিয়েছে, কিন্তু ওদের সাথে এগ্রি করেছে যে 9,900 টাকায় তোমাকে কি করবো, আমি সেটেল করে দেবো, ঠিক আছে? তো এটা বলেছে, ভালো কথা। আবার বলছে রিমেনিং যে ক্রেডিটার পড়েছিল, মানে বাকি কিছু ক্রেডিটার ছিল, দেখ ক্রেডিটার টোটাল ছিল 19,000, 10 চলে গেল এখান থেকে, তাহলে বাকি যে 9,000 পড়ে থাকলো, বলছে ওদেরকে 7,500 টাকায় পেমেন্ট করে দিয়েছে, মানে বাকি যে এক্সট্রা যে টাকাটা, মানে 9-এর মধ্যে থেকে পে করেছে 7.5, বাকি টাকাটা ওটা পেমেন্ট করেনি, মানে পে করতে পারিনি, তো ওরাও ছেড়ে দিয়েছে, তোর কোনো ব্যাপার নয়। জয়েন্ট লাইফ পলিসি বলছে সারেন্ডার্ড হয়ে গেছে এবং ফিক্সড অ্যাসেট বিক্রি করে দিয়েছে, ও রিয়েলাইজ করেছে মানে বেচা হয়েছে, বিক্রি করে 70,000 টাকা পাওয়া গেছে। ফিক্সড অ্যাসেট ছিল কত? দেখ 50 ছিল, 70-এ বেচে দিয়েছে, খুব ভালো কথা। স্টক আর ডেটর রিয়েলাইজ ওয়ার্ড থাকা মানে কেউ বুঝবে সেল হয়েছে, স্টক আর ডেটর থেকে রিয়েলাইজ করেছি 7,000 আর 9,000 টাকা, ঠিক আছে? তাহলে কার কার ইনফরমেশান দিল? ফিক্সড অ্যাসেটের দিল, জয়েন্ট লাইফ পলিসির দিল, স্টকের দিল, ডেটার্সের দিল, ক্যাশ তো কিছু ব্যাংক কিছু হবে না, কিন্তু ইনভেস্টমেন্ট তুলে নিয়েছিল বলেছে, তাহলে সবই ইনফরমেশান পেয়ে গেলাম অ্যাসেটসেরও, খুব ভালো। এবার দেখ বলেছে একটা কাস্টমার যার অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছিল একটা ব্যাড ডেট হিসেবে, সে এখন 800 টাকা পে করেছে। ক টাকা পে করে দিয়েছে দাদা?
800 টাকা পে করেছে, খুব ভালো। হুইচ ইজ নট ইনক্লুডেড ইন 9,000, মানে এই যে ডেটরসে বললো 9,000 টাকা পাওয়া গেছে, ওর মধ্যেই 800 টাকাটা নেই, মানে ওটা বাদ দিয়ে আরও অতিরিক্ত কত টাকা পেয়েছে? 800 টাকা। খুব সিম্পল কথা। তাহলে দাদা ডেটরস থেকে টোটাল কত পেয়েছে? 9,000 তো আগেই পেলো সেল করে, আর একটা ব্যাড ডেটের টাকা এখন রিকভারি হয়েছে, ব্যাড ডেট রিকভারি, তাহলে আরও 800 পেয়েছে। খুব সিম্পলি বোঝো না, অত কি আছে। তাহলে কি বুঝলাম? ডেটরস 9 তো নর্মাল পেয়েছে, আরও 800 কি হয়েছে? ব্যাড ডেট রিকভারি হয়েছে। ঠিক আছে, তো দেখ অনেক কিছু এখানে আছে, অঙ্কটা ভালো অঙ্ক তাই সিলেক্ট করা হয়েছে। তো আমি ধীরে ধীরে পুট করতে করতে এগোই, তাহলে তোদের সুবিধা হবে। ঠিক আছে, তোর দেখ কি কি কাটতে বলেছে আগে একবার দেখে নিয়ে আয়। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু এখানে ক্যাশ নেই তো ব্যাংক কাটবো আমরা। ঠিক আছে, তো তোরা কি করবি, একটা ছক বানিয়ে ফেল, যেমন তোরা 3টে অ্যাকাউন্ট কাটলি, একটা পার্টনার্স ক্যাপিটাল, একটা রিয়েলাইজেশন আর একটা ব্যাংক, কেটে ফেল। রিয়েলাইজেশন একটা, একটা পার্টনার্স ক্যাপিটাল আর একটা ব্যাংক। ঠিক আছে, কত দাগের অঙ্ক এটা? এটা কত? ইলাস্ট্রেশন 10। ঠিক আছে, চলে আয়, 5 মিনিট সময় দিচ্ছি, তোরা ছকটা টেনে নে তাড়াতাড়ি। ঠিক আছে, চ, আশা করি ছক তোরা কেটে নিয়েছিস, এবার শুরু করা যাক। বল, সবার কাটা হয়েছে ছক? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলে আয়। তো ফার্স্ট তোদেরকে এটা বললাম যে যা যা অ্যাসেটস আছে সেগুলোকে আগে লিখে দিতে হবে। ঠিক আছে, কোথায় লিখতে হবে? রিয়েলাইজেশনে। চলে আয়, লিখে দিই এক একটা করে, ধরে ধরে লিখে দেবো। ফার্স্ট ছিল ফিক্সড অ্যাসেট, চলে আয়, তো 2 এর দিকে লেখ, 2 ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। ক টাকা আছে ও ফিক্সড অ্যাসেট? দেখো 50,000 আছে, 50,000, ও 50 আছে, ভাবা যায়। পরেরটা দেখো, জয়েন্ট লাইফ পলিসি আছে, লিখে দাও 2 জয়েন্ট লাইফ পলিসি অ্যাকাউন্ট। ক টাকা আছে দেখে নে, 10,000 আছে, বসিয়ে দে। তারপরে ছিল কি? ইনভেস্টমেন্ট, লেখ 2 ইনভেস্টমেন্টস অ্যাকাউন্ট। এখানে একটা কমন মিস্টেক হতে পারে, ভালো করে শোন। তুই বলে দাদা ইনভেস্টমেন্ট টোটাল ছিল 800, ওখান থেকে 500 অ্যাডজাস্ট করে বাইরে 7.5, ওই বাইরে 7.5টা বসিয়ে দিই, হয়ে যাবে না, ভুল হয়ে যাবে। আমাকে 2 এর দিকে কত লিখতে হবে? পুরো 8,000 টাকাই লিখতে হবে। তাহলে 8,000 টাকা লেখ ইনভেস্টমেন্ট। সঙ্গে সঙ্গে কোনো চাপ না নিয়ে ভালো করে দেখবি, সঙ্গে সঙ্গে কি করতে হবে ভালো করে বুঝে নে। দাঁড়া 1 মিনিট। সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টের যে ফান্ডটা ছিল, ফ্লাকচুয়েশন ফান্ড 500 টাকা, এটাকে তার উল্টো সাইডে লিখতে হবে, কেন এইটা আবার একটা লায়াবিলিটি। তোরা জানিস যে কোনো ফান্ড কি হয়? লায়াবিলিটি হয়। তো এটাকে ঠিক এর উল্টো সাইডে লিখে দিতে হবে, মানে বায়ের সাইডে লিখতে হবে। লিখবে বাই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড,
ফ্লাকচুয়েশন ফান্ড অ্যাকাউন্ট বলে, এফেক্ট একই হলো, সেই আমরা 7.5ই বসালাম, কিন্তু লেখার এটা হচ্ছে প্রেজেন্টেশনটা এরকম করতে হবে, মানে দেখাতে এরকম ভাবেই হয়। কেন দেখ, এখান থেকে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড লেস করা আছে, বাট এটা একটা আলাদা অ্যাকাউন্ট, আবার এটা একটা সেপারেট অ্যাকাউন্ট, এটাকে ব্যালেন্স শিটে আমরা প্রেজেন্ট করি এরম লেস করে, ঠিক আছে, বাট এরা দুজন আলাদা প্র্যাকটিক্যাল লাইফে, তো আমাদের দুজনের ট্রিটমেন্টও কি করতে হবে, আলাদা করে করতে হবে। তো ক টাকা লিখবো বাইরে, 500 টাকা, ঠিক আছে, ক্লিয়ার আশা করি। তারপরে চলে ইনভেস্টমেন্টের পরে স্টক ছিল, 2 এর দিকে লিখে দে 2 স্টক বলে, ক টাকা লিখবো, 10,000 টাকা। ও স্টক থেকে দেখো একটা লেস আছে, প্রাইস লোডিং, এটা আর কি, এটাও একটা প্রভিশন। তাহলে কি বলেছিলাম, অ্যাসেটের কোনো প্রভিশন থাকলে ঠিক উল্টো সাইডে, তো বাইয়ের দিকে লেখ বাই প্রভিশন অন স্টক অ্যাকাউন্ট, প্রভিশন অন স্টক অ্যাকাউন্ট, ক টাকা বাইরে যাচ্ছে, ও স্টকের প্রভিশন ছিল 2,000 টাকা, লিখে দিলাম। এবার চলে আর ডেটার্স, সেম ডেটার্সও কত লিখবো, 10 লিখবো, তো 2 এর দিকে লেখো 2 ডেটার্স 10,000। আর ঠিক দেখো ডেটার্স থেকে যে প্রভিশনটা ছিল 500, ওটা তার ঠিক উল্টো সাইডে, অর্থাৎ বাইয়ের দিকে লেখ বাই প্রভিশন। এবার তুই ডাউটফুল ডেটসও লিখতে পারিস, বা শুধু আমি লিখে দিচ্ছি প্রভিশন অন ডেটার্স, ঠিক আছে, বেশি আর হ্যাঁ যাচ্ছি, ডেটার্স অ্যাকাউন্ট, এটা এইটা বেশি থাকে, ডেটার্সের প্রভিশনটা প্রায় অঙ্কে থাকে, 500 টাকা, 500 লিখে দিলাম, ঠিক আছে। বল এতটুকু কারো কোনো সমস্যা? এইটা ব্যাংক তো হবে না, এই ক্যাপিটালটা তো হবে না, কারণ এটা তো ব্যালেন্স শিটে আসবে, পার্টনার্স ক্যাপিটালে যাবে, ঠিক আছে। এবার কারো কারো মনে একটা ঘাপলা প্রশ্ন আসতে পারে, এখানে কি ব্যালেন্স শিট হয় না? ও ব্যালেন্স শিট কি করে হবে, কারবারই উঠে যাচ্ছে, আর কি কারবারের ব্যালেন্স শিটের দরকার আছে? কোনো দরকার নেই, তাই কারবারে ব্যালেন্স শিট লাগবে না, ঠিক আছে। তো এবার অ্যাসেট বসিয়ে দিয়েছি, লায়াবিলিটিসে বসিয়ে দেয় আগে। জয়েন্ট লাইফ পলিসি আমি বলেছিলাম রিলেটেড কার সাথে, জয়েন্ট লাইফ পলিসির সাথে। তো জয়েন্ট লাইফ পলিসি যদি 2 এর দিকে লিখে থাকি, তো ওটা কোন দিকে লিখবো, বাইয়ের দিকে লিখবো, বাই লিখে দে জয়েন্ট লাইফ পলিসি ফান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে, সেম এই প্রভিশনগুলোর মতোই, ফান্ড অ্যাকাউন্ট, ক টাকা বাইরে নিয়ে যাও, 10,000 টাকা। এবার ক্রেডিটার্স ছিল, তো ক্রেডিটার্স তো লায়াবিলিটি, নর্মালি বাইয়ের দিকে বসে, তাই তো, তো বাইয়ের দিকে লেখ বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট। এইবার ভালো করে দেখবে, যেমন দাঁড়াও, এখানেও একটা প্রভিশন ছিল 19,000 টাকা ডাইরেক্ট বাইরে। এবার বল তুই অ্যাসেট, মেন অ্যাসেটগুলোকে এইদিকে লিখে ওর প্রভিশনগুলোকে এইদিকে লিখছিলিস, তো এবার মেন লায়াবিলিটিটা এদিকে হলো, তো ওর প্রভিশনটা কোন দিকে হবে, উল্টো দিকে হবে, মানে 2 এর দিকে হবে, তো লেখ 2 প্রভিশন ফর ডিসকাউন্ট, তাই তো, তাহলে লেখ 2 প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, অন ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা লিখে দিতে হলো। ক টাকা লিখতে হবে, প্রভিশন কত ছিল, 500 টাকা, ঠিকঠাক। বল আগে বল এতটা বোঝা গেল কি যায়নি? আর একটা রয়েছে, ওটা লিখে দেবো আউটস্ট্যান্ডিং স্যালারি, এটাও লায়াবিলিটি, বাইয়ের দিকে লিখে দে বাই আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট, ক টাকা যাবে বাইরে, 2,000। বল আগে এইটুকু সবাই বল, যে এইটুকু যেটা বলেছিস কারোর কোনো সমস্যা আছে কি নেই, বল এইটুকুতে বল যে কি কি কিছু সমস্যা থাকলে বল, তাহলে বলবো, খালি পাখানোগুলো বোঝ।
হ্যাঁ বল। সমস্যা নেই, পরেরটা বলো। নেই, পরেরটা এগো, তাই তো? আরে জিএলপিটা যেটা সারেন্ডার ভ্যালু বলেছে ওটার মানে কি? সারেন্ডার ভ্যালু মানে দেখো কি হয়, অনেক সময় কি হয়, ধর তুই পলিসি করলি, ঠিক আছে, এবার জয়েন্ট লাইফ পলিসি মানে কি সমস্ত পার্টনারদের মিলিতভাবে, এবার অনেক সময় কি হয়, পলিসির জন্য প্রিমিয়াম দিচ্ছিস, দিতে দিতে কি হয়, একটা টাইমে গিয়ে তুই আর ধর প্রিমিয়াম দিতে পারছিস না, তোর অত আর পয়সা নেই, তুই এতে গেলি, লাইফ ইন্স্যুরেন্সের কাছে গেলি, গিয়ে বললি দেখুন আমি আর পয়সা দিতে পারছি না, আমি পলিসিকে সারেন্ডার করছি, আমি আর পারবো না পলিসি রাখতে। ওরা বলে ঠিক আছে, আপনি পলিসি যখন আর চালাতে পারবেন না, তখন যেটুকু আপনার হয়েছে তার ভিত্তিতে একটা পয়সা আমরা আপনাকে দেব। তো ওটাকেই বলা হয় সারেন্ডার ভ্যালু, অর্থাৎ যখন আর চালাতে পারে না তো পলিসি গিয়ে। ওটা কি আমি যত টাকা প্রিমিয়াম ভরেছি তার থেকে বেশি হবে না কমও হতে পারে? কমও হতে পারে, সেটা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারবে, ঠিক আছে, ওরা ওদের একটা যেরকম ক্যালকুলেশন হবে ওরা সেরকম করে বলবে। আর ধরো অঙ্কতে সবসময় জয়েন্ট লাইফ পলিসি ওই সারেন্ডার ভ্যালুটাই আসবে, তাই হ্যাঁ, তো? সারেন্ডার ভ্যালুটাই আসে নর্মালি, ঠিক আছে। তো এইটুকু অবধি আশা করছি কার কোনো সমস্যা নেই। এবার আমরা অ্যাডজাস্টমেন্টে যাবো, ধীরে ধীরে। অ্যাডজাস্টমেন্টে ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে কে এক্স, তোকে থেকে আগেই শিখিয়েছি, কোন অ্যাসেট তুলে নিলে কোন দিকে এন্ট্রি হয়, বাইয়ের দিকে, বাইয়ের দিকে। ঠিক আছে, বাই, তাহলে লিখে দে বাই এক্সেস ক্যাপিটাল, যেহেতু এক্স তুলে নিয়েছে এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লেখ, গায়ে ব্র্যাকেট দে, দিয়ে লেখ ইনভেস্টমেন্ট টুক ওভার, ইনভেস্টমেন্ট টুক ওভার, ঠিক আছে, তুলে নিচ্ছে ও ক টাকায় নিচ্ছে, দেখো খুব সিম্পল লজিকে বুঝবে যে ক টাকা নিচ্ছে সেটা আমার কাছে ম্যাটার করছে, ক টাকায় ইনভেস্টমেন্ট ছিল এটা ম্যাটার করছে না, আমাকে তুলছে 6,000, তো ব্যাস 6,000 নীল বসিয়ে দাও, কি চাপ নিচ্ছিস, বসিয়ে দে 6,000, ঠিক আছে, আশা করি কারো সমস্যা হওয়ার কথা নয়, এটাতে জাস্ট যেটুকু তুলবে সেটা লিখে দেবো ব্যাস, ঠিক আছে, তো কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই কিছু। তো এবার চলে আয় পরেরটা দেখি, বলছে আচ্ছা দাদা বলছি এখানে টোটাল করে তারপর বাইরে পাঠালে হবে না? না, এখানে ব্যাপার আছে, শোন না, দেখা যাক আমি কি বলছি, এখানে সবাই তো অ্যাসেট তোলেনি, একজন অ্যাসেট তুলেছে আর একজন তুলেছে লায়াবিলিটি, তার মানে কি হবে, যে অ্যাসেট তুললো তাকে এদিকে লিখবো আর লায়াবিলিটির লোককে তো এদিকে লিখতে হবে, তাহলে তো টোটাল করার জায়গায় আসছে না, ঠিক আছে, যেমন ওখানে কি ছিল, তিনটে পার্টনারই কিছু না কিছু অ্যাসেট তুলেছিল, তো তাই আমরা টোটাল করে লিখবো, এখানে একজনই তুলেছে, ও তাহলে কি লিখবো, ওর নামেই লিখবো বাই এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, ঠিক আছে, চলে পরেরটাই দেখি, পরেরটাই বলছে কি ওয়াই ক্রেডিটার তুলেছে 10,000 টাকায়, কিন্তু এক ভালো করে বুঝবি এখানে একটা মশলা ব্যাপার আছে, ওদের সাথে এগ্রি করেছে যে 9,900 টাকায় সেটেল করবে, ও দেখ ওদের সাথে ক টাকায় সেটেল করবে সেটা আমার কাছে বড় কথা নয়, আমি ক টাকায় আমার বই থেকে ক টাকায় ও নিয়েছে সেটা বড় কথা, ঠিক আছে, তুই তো ধর আমি কথা বলি, তোর একটা বিজনেস ছিল, তুই তোর বিজনেস থেকে ক্রেডিটরদের নিয়েছিস, নিয়ে বললি যে ওদেরকে আমি পার্সোনালি টাকা দিয়ে দেবো, আমাকে এখন দিয়ে দাও, আমি ওদের পার্সোনালি বুঝে নেবো, তো এবার তুই তাদের বাড়িতে গেছিস, গিয়ে ওদের সাথে হাতে পায়ে ধরেছিস, ধরে 100 টাকা কমিয়েছিস, ঠিক আছে, তো সেই যে হাতে পায়ে ধরাটা না অংশীদারি কারবার দেখতে পেলো আর না অন্য কেউ দেখতে পেলো, একমাত্র তুই জানিস, তো এই 9,900 যেটা ওদের সাথে তুই মিটমাট করেছিস এটা কারবারের কাছে কোনো ফ্যাক্টর নয়, কারবার কি দেখবে যে কোনটা তুমি নিচ্ছ, আমার ভ্যালু কোন ভ্যালুতে তুমি আমার বই থেকে তুলছো, 10,000 টাকায় তুলছো, ওটা আমার কাছে ম্যাটার করছে। তো এবার দেখ অ্যাসেট তুললে বাই হলে, লায়াবিলিটি তুললে 2 এর দিকে হয়, আগেই বলেছি তোদেরকে, 2y নিচ্ছে, 2y's ক্যাপিটাল অ্যাকাউন্ট, 2y's ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক টাকা যাচ্ছে ও ক্রেডিটার্স, তাই তো, ক্রেডিটার্স টু 10,000। 10,000, ঠিক আছে, এতটা হয়ে গেল, পরের এন্ট্রিতে আয়, দেখা যাক
এবার ভালো করে দেখবি, হ্যাঁ, খুব বিষয়টা বোঝার ব্যাপার আছে, বেশি চাপ নিবি না মাথায়, তবুও চাপ আছে আর কি, ঠিক আছে। তো দেখ, রিমেনিং ক্রেডিটার্সকে পে করেছে 7.5, তাহলে লায়াবিলিটি পে করলে আমরা কোন দিকে লিখি, 2 এর দিকে লিখি না, তাই লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে, টু ব্যাংক অ্যাকাউন্ট, কোলন দিয়ে ঠিক ওর নিচে লিখে দে ক্রেডিটার্স পেড, ক্রেডিটার্স পেড। তোরা কেন কোলন দিচ্ছ কেন, কারণ আরও রয়েছে, তো আমি জাস্ট আগে এখানে ফার্স্ট কলমে লিখে দিচ্ছি ক্রেডিটরকে 7.5 পেমেন্ট করেছে, তো এখন কিছু এটা লিখবি না, কেন আরও রয়েছে, সবাইকে যোগ করে বাইরে নিয়ে যাব, ঠিক আছে। তো দাঁড়িয়ে যা, ওয়েট অ্যান্ড ওয়াচ। পরেরটায় আসো, বলেছে এক ডেটর, আর হ্যাঁ, জয়েন্ট লাইফ পলিসি সারেন্ডার করে দিয়েছিলাম বাবু, তাহলে তুই জানিস সারেন্ডার ভ্যালু ছিল 10,000 টাকা, তার মানে 10,000 টাকাই পেয়ে গেছি, কি হয়ে গেছে, 10,000 টাকা কি হয়ে গেছে, পেয়ে গেছি। তাহলে ঠিক আছে, বাইরের দিকে এবার দেখ, তোদেরকে আমি রুলস যখন পড়ালাম শেখালাম যে টাকা পেলে কি, সেল করে অ্যাসেট পেলে কি জার্নাল হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বা ব্যাংক ডেবিট টু রিয়েলাইজেশন হয়। তো রিয়েলাইজেশনে আমরা কি লিখবো, বাই ক্যাশ বা বাই ব্যাংক, তো আমাদের এখানে ব্যাংক করতে দিয়ে, তাহলে বাইরের দিকে লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট। ওর এবার আন্ডারে যত সেল হয়েছে সব লিখে যাব। ফার্স্ট লেখ জয়েন্ট জেএলপি মানে জয়েন্ট লাইফ পলিসি, ভেতরের কলমে লিখে দে 10,000 টাকায় সেল হয়েছিল, 10,000 টাকায় লিখে দে। এতটুকু ক্লিয়ার হয়েছে, সেল ক টাকায় হয়েছিল, 10,000 টাকা, তো 10,000 টাকা লিখে দিয়েছি, বল এতটুকু ক্লিয়ার সবার। এবার পরের সেলগুলো দেখি আয়, পরে কত সেল হয়েছে, ফিক্সড অ্যাসেটকে বেচে 70,000 টাকা পেয়েছিস, তো ফিক্সড অ্যাসেট আর ওর নিচেই লিখে দে এফ এ, আমি শর্টে লিখছি 70,000, তোরা পুরো নামে লিখবি, 70,000 পেয়েছিস, খুব ভালো। তারপরে দেখ স্টক পেয়েছিস 7,000, ঠিক আছে, লেখ স্টক, অর্থাৎ এগুলো সেল করে পয়সা পেয়েছিস, 7,000 পেয়েছিস স্টক, ঠিক আছে। ডেটার পেয়েছিস, ডেটরের গায়ে ব্র্যাকেট দে, কেন বলতো, বোঝাচ্ছি আমি, এই সবে বলেছিলাম 9,000 টাকা এমনি পেয়েছি, আর পরে আরও 800 টাকা অ্যাজ আ ব্যাড ডেট রিকভারি পেয়ে, তাহলে সবেরই তো টাকা এসছে, তো দুটোকে যোগ করে লিখে দেবো 9,000 প্লাস 800, তো টোটাল টাকা কত হচ্ছে 9,800 টাকা বসিয়ে দেবো, ঠিক আছে, হয়ে গেল, ডেটার্সেরও পয়সা হয়ে গেল। দাঁড়া 1 মিনিট, ঠিক আছে দাদা দাদা আমি বেরিয়ে যাচ্ছি, ওই জায়গায় যাবো। ঠিক আছে যা। এবার 9,000 টাকা তো হলো, এটা 9,800 লেখা হয়েছে। এবার আর কি আছে দেখা যাক, পরের লাইনে আয় পড়ি, বলছে দেয়ার ওয়াজ অ্যান আনরেকর্ডেড অ্যাসেট, একটা অ্যাসেট আনরেকর্ডেড ছিল, যে অ্যাসেটটা দাম দেখাচ্ছে এস্টিমেট আছে 3,000 টাকা, বলছে হাফ অফ হুইচ ওয়াজ হ্যান্ডেড ওভার টু অ্যান আনরেকর্ডেড লায়াবিলিটি। ভালো করে দেখবি, অ্যাসেটটার বলছে 3,000 টাকা দাম ছিল, ভালো করে দেখ, অ্যাসেটটা 3,000 টাকা দাম ছিল, ওটা দুটো ভাগ হয়েছে, একটা হাফ 1.5 ছিল আর একটা হাফ ছিল 1.5, একটা 1.5 কি করা হয়েছে, ও একটা লায়াবিলিটিকে দিয়ে দেয়া হয়েছে, যে লায়াবিলিটিটাও আনরেকর্ডেড ছিল। তোর কোনো এফেক্ট পড়লো, তোর বইয়েতে লেখা ছিল না একটা লায়াবিলিটি, এবং এমন একটা অ্যাসেট দেওয়া হয়েছে যেটাও লেখা ছিল না, তাই মনে রাখো যদি এরকম কেস হয় তাহলে এর জন্য কোনো এন্ট্রি হবে না আমার বইতে। কিন্তু দাদা বাকি 1,500টা কি হয়েছে ওটা দেখতে হবে। আর তাহলে কি বললাম, যদি কোনো অ্যাসেট আমি বেচে দিয়েছি, অন্য কোনো লোককে দিয়ে দিয়েছি যে আমার বইতে আনরেকর্ডেড ছিল, তাহলে তার কোনো এন্ট্রি হচ্ছে না, ঠিক আছে। এরকম বা ধর এরকমও বললো যে তোর কথার কথা আমি বলছি, কোনো ডেটর ছিল, কোনো ডেটর আমি ক্রেডিটরকে দিয়ে দিয়েছি,
এরকম হতে পারে। ধর কিছু বললো যে কিছু ডেটর ছিল আর ক্রেডিটর ছিল, দাদা নিজেদের মধ্যে সেট অফ করে গেছে। তো খুব সিম্পল লজিকে বুঝবি, ডেটর্স আমরা কি করেছি, আমরা মুছে দিয়েছি, ক্রেডিটর্সও আমরা মুছে দিয়েছি। তাহলে ওদের নিজেদের মধ্যে যে সেট অফটা হয়েছে পরবর্তীকালে, সেটার জন্য কোনো এন্ট্রি করতে হবে না। কেন, সব লায়াবিলিটি আমি ক্লোজ করে দিয়েছি। আর এখানে এই লায়াবিলিটি লেখাই নেই, তার মানে ক্লোজ করার দরকার নেই, ও এমনি ক্লোজ হয়ে আছে, তো কোনো এন্ট্রি হচ্ছে না। তো বাকি ডেটটা কি হবে দেখ, বলছে হাফটা তো হলো, একটা লায়াবিলিটি হোল্ডারকে দেয়া হয়েছে 5,000 টাকা, সেই লায়াবিলিটিটা ছিল, সেটেলড হয়েছে 2,500-এ। ঠিক আছে, ওসব কি বলবি, ওসব দেখার তোর দরকার নেই, ঠিক আছে। কিন্তু ভালো করে দেখ, এইখানে একটা টুইস্ট আছে বাবু। কি টুইস্ট, ভালো করে দেখবি, এই অঙ্কটা ভালো মজাদার অঙ্ক আছে, ভালো করে দেখবি। আমার কাছে আনরেকর্ডেড লায়াবিলিটি ছিল কত, টোটাল 5,000 ছিল। বলছে 3,000 টাকার একটা অ্যাসেট ডেট দিয়ে দিয়েছি। ডেটটা কাকে দিলাম, ডেটের এই অ্যাসেটটা দিয়েছি একটা আনরেকর্ডেড লায়াবিলিটির লোক, যার ভ্যালু ছিল 2,500। মানে ডেটের জিনিসটা 2,500 লোককে দিয়েছি ফুল সেটেলমেন্টে। কিসে, ফুল সেটেলমেন্টে। মানে ও বলেছে ঠিক আছে, এই ডেটটা পেলেই আমি খুশি হয়ে যাব। কিন্তু তাহলে দাদা 5-এর মধ্যে তো ডেট এখনো বাকি রয়েছে, ডেট তো এখনো বাকি রয়েছে নাকি। তার মানে ওই যে 2,500 যেটা আমি পেমেন্ট করলাম, ভালো করে দেখবি, যে 2,500টা আমি ওকে, 2,500-এর জন্য আমি ওকে ডেট দিয়েছিলাম, তো ঠিক আছে। কিন্তু 5,000-এর মধ্যে থেকে যদি 2,500 চলে যায়, তাকে বাকি 2,500 তো এখনো পড়ে রয়েছে। তাহলে ওটা কি হবে, ওটাকে আমাকে ক্যাশে পেমেন্ট করতে হলো। তার মানে দেখ আর একবার বোঝাই, 5,000 টাকার টোটাল লায়াবিলিটি ছিল আনরেকর্ডেড, ওর মধ্যে দুটো ভাগ হয়েছে, বাকি আর একটা 2,500 হয়েছে, যার জন্য তুই ওকে কি করেছিস, 1,500 টাকার একটা অ্যাসেট দিয়েছিস, যেটা আনরেকর্ডেড। আমি বললাম এটার কোনো এন্ট্রি হবে না। কিন্তু 2,500 যদি চলে গিয়ে থাকে 5-এর মধ্যে থেকে, এখনো 2,500 তো বেঁচে আছে। তাহলে ওই 2,500টা কি করতে হবে, ও ক্যাশে পে করতে হবে, ক্যাশে পে। কিছু বলা নেই অঙ্কে, তার মানে আমি তোদেরকে বলেছিলাম বলা নেই মানে ওটাকে পেমেন্ট করতে বলছে। তো চলে আয় রিয়েলাইজেশনে, দেখ যেখানে টু ব্যাংক বলে জায়গা রেখেছিলিস, ওখানে লেখ আনরেকর্ডেড লায়াবিলিটি পেইড, লায়াবিলিটি পেইড ক টাকা। তাহলে তাহলে যেটা ওখানে অঙ্কেতে লেখা আছে রিমেনিং হাফ রুপিস 1,300, ওইটা তাহলে হ্যাঁ ওটাও বলছি। এবার ওর পরে দেয়া আছে যে অ্যান্ড রিমেনিং হাফ ওয়াজ সোল্ড ইন দ্য মার্কেট হুইচ রিয়েলাইজ 1,300। বাট এই রিমেনিং হাফ বলতে কোনটাও চলে আসো, এই যে 3,000 টাকার যে অ্যাসেটটা ছিল, হাফটা তো আমি লায়াবিলিটিতে দিয়ে দিলাম, কিন্তু বাকি 1,500 যেটা ছিল ওটা, তার মানে ওটা সেল হয়েছে বাবু, সেল হয়ে ওটার জন্য আবার কত টাকা পেয়েছি, 1,300 টাকা পেয়েছি ওটা সেল করে। ঠিক আছে, তাহলে ওটা সেল করে কত পেয়েছি দাদা, 1,300 পেয়েছি। তাহলে ওটাও তো দাদা টাকা এসছে, লিখতে হবে অবশ্যই। তাহলে ডেটরসের নিচেই লিখে দাও আনরেকর্ডেড অ্যাসেট, আনরেকর্ডেড অ্যাসেট ক টাকা, 1,300 টাকা। দেখ পুরো ক্লিয়ার হলো কি হয়নি, দেখ বল পুরো হয়েছে ক্লিয়ার না হয়নি, বল। আচ্ছা, আমরা যে 2,500 টাকা লায়াবিলিটি দিলাম, ওটা কি ওই যে লেখা আছে ওর জন্য, না যেটা লেখা নেই ওর জন্য? যেটা লেখা নেই তার জন্য। এইদিকে দেখ আবার একবার বলছি, আমার কাছে একটা অ্যাসেট ছিল আনরেকর্ডেড, ঠিক আছে, ওটা আমি একটা আনরেকর্ডেড লায়াবিলিটিকেই দিয়েছি। লায়াবিলিটিটা টোটাল ছিল 5,000 টাকা, কিন্তু ওই অ্যাসেট যেটা 3,000 টাকা, ওটা সেটেলমেন্ট হয়েছে কত ক্লেমের জন্য, 2,500-এর জন্য। মানে 5,000 যে ক্লেমটা ছিল ওটার আবার দুটো ভাগ হয়েছে, একটা 2,500 হয়েছে আর একটা 2,500 হয়েছে। 2,500-এর জন্য ওই 1,500 অ্যাসেটটা দিয়ে সেটেলমেন্ট করে দিয়েছি। মানে ও বলেছে আমাকে শুধু ওই 1,500 টাকার অ্যাসেটটা দিলে আমি খুশি হয়ে যাব, আমার আর কিছু চাই না। কিন্তু বাকি 2,500 তো কিছু দিতে হবে।
তো বাকি আড়াইদের জন্য নগদ টাকা পেমেন্ট করে দিয়েছি। তো কোন দিকে লিখেছি? আচ্ছা। পেমেন্ট করেছি, বুঝতে কোন পেরেছি। দিকে লিখে দিয়েছি। আর বাকি যে একটা অ্যাসেট পড়েছিল, অ্যাসেটের কি করলাম, হাফটা তো লায়াবিলিটিতে দিলাম, আর বাকি যে ডেটটা পড়েছিল ওটা সেল করেছি, সেল করে 1300 টাকা পাওয়া গেছে। তো ওটাকে আমরা কোথায় বসিয়ে দিয়েছি? বায়ের দিকে বসিয়ে দিয়েছি, আনরেকর্ডেড অ্যাসেট বলে। ঠিক আছে, এইবার চলে আর পরেরটা, এখনো শেষ হয়নি, দেখি আয়। বলেছে ওয়াই টুক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ কমপ্লিটিং দ্য ডেজলিউশন। ডেজলিউশন কমপ্লিট করার রেসপন্সিবিলিটি নিয়েছিল ওয়াই। তার জন্য ওয়াইকে একটা স্যালারি দেওয়া হয়েছে 400 টাকা করে পার মান্থ। ভালো কথা, তার মানে ওয়াই টাকা পাচ্ছে কিছু। তো 2 এর দিকে লেখ, 2 ওয়াইএস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ও একটা না এন্ট্রি লেখার জায়গা ছেড়ে দিয়ে এলি, মানে এখানে একটা এন্ট্রি লিখবো, ও জায়গা ছেড়ে 2 এর দিকে লেখ, 2 ওয়াইস ক্যাপিটাল, 2 ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওর গায়ে ব্র্যাকেট দিয়ে লেখ স্যালারি, স্যালারি। ঠিক আছে, ক টাকা? 400 করে পার মান্থ। তো আমরা তো কততে করছি বাবু? এবার দেখা যায়, অঙ্কে চলে আসি। রিয়েলাইজেশন কবে হয়েছে দেখ, বলেছে ডেজলিউশন কমপ্লিট হয়েছে, ফাইনাল পেমেন্ট হয়েছে 31শে জুলাই। আমার কাছে ব্যালেন্স শিট কত দিনে দেওয়া ছিল? মার্চে। তাহলে ডেজলিউশন হতে টাইম লেগেছে কত মাস? মার্চের পর থেকে কোন, এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস সময় লেগেছে। ক মাস? 4 মাস, 4 মান্থস। ও পার মান্থ স্যালারি পায় 400 টাকা করে। তাহলে ও ক টাকা স্যালারি পাবে? 400 ইন্টু 4 মাস, অর্থাৎ পাবে 1600 টাকা। ঠিক আছে, ও 1600 টাকা স্যালারি পাবে। বল ক্লিয়ার না ক্লিয়ার নয়? বল ক্লিয়ার না ক্লিয়ার নয়? আর এটা এটা কি করে বুঝবো 4 মাস? ও এই তো এইদিকে দেখ, আমি তো ওটাই দেখালাম। ডেজলিউশন কমপ্লিট হয়েছে এবং ফাইনাল পেমেন্ট হয়েছে 31শে জুলাই। ডেজলিউশন তো কমপ্লিট হয়েছে 31 তারিখে জুলাই মাসে, আর আমাদের শুরু হয়েছিল ব্যালেন্স শিট কবে দেওয়া আছে? মার্চ 31। মানে শুরু হয়েছিল মার্চ 31 থেকে, মানে এপ্রিলের 1 তারিখ থেকে। তো এপ্রিল থেকে শুরু কর, এপ্রিল থেকে গোন, ক মাস হচ্ছে দেখ। না, ওইটা ওইটা তো 4 মাস হচ্ছে, কিন্তু স্যালারিটা যে 4 মাসের দেবো ওটা। ভালো করে বোঝ, ও কি বলেছে, ওকে স্যালারি কেন দেওয়া হচ্ছে? ও ডেজলিউশনের কাজটাকে কমপ্লিট করবে বলে। কমপ্লিট দেখ, ওয়াই টুক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ কমপ্লিশন দ্য ডেজলিউশন, তার জন্য ওকে 400 টাকা দেওয়া হচ্ছে পার মান্থ। তাহলে যেদিন ডেজলিউশন শেষ হবে সেই দিনই তো ওর কাজ শেষ হবে, তার আগে তো আর কাজ শেষ হয়ে যাবে। তো সেই জন্য 4 মাসের মানে ডিসলিউশন করার জন্য ওকে স্যালারি দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ও রেজলিউশন করতে গেলে কিছু তো এইসব কাজকর্ম করতে হয়, তো ওই জন্য ওকে স্যালারিটা দেওয়া হয়েছে। তো এটা হয়ে গেল। এবার দেখ, ডেজলিউশন করার জন্য কিছু এক্সপেন্সও হয়েছে 1100 টাকা, এটাও পেমেন্ট করতে হবে নগদে। টু ব্যাংক, তাই তো? হ্যাঁ, টু ব্যাংকের আন্ডারই লিখে দেবো ডেজলিউশন এক্সপেন্স। না, এটাকে একটা ডেজলিউশন না লিখে লেখে রিয়েলাইজেশন এক্সপেন্স। রিয়েলাইজেশন এক্সপেন্স ক টাকা দিয়েছে? 1100 টাকা। কেউ এক্ষুনি যোগের বাক্স করবি না, মানে যোগ করে বাইরে লিখবি না, দাঁড়িয়ে যা। দেখ তো, আমাকে সমস্ত অ্যাসেট লায়াবিলিটি সম্বন্ধে বলেছে কথা, একজনকার সম্বন্ধে বলেনি। মনে আছে তোদের কাদের সম্পর্কে বলেনি? আউটস্ট্যান্ডিং স্যালারি সম্বন্ধে কোনো কথা বলেনি, 2000 যেটা। তারা তোদেরকে বলেইছিলাম যাকে নিয়ে কথা বলবে না তাকেও পেমেন্ট করতে হবে, তাহলে পুরো 2000 টাকাই পে করে দেবো। অর্থাৎ টু ব্যাংকের আন্ডারে লেখো আউটস্ট্যান্ডিং স্যালারি, স্যালারি 2000 টাকা। এইবার যোগ করে বাইরে নিয়ে যাব, দেখো ক টাকা হচ্ছে। 13,100 টাকা আসবে। এবার যোগ বিয়োগ কর, দেখ ক টাকা প্রফিট আসছে বা ক টাকা লস আসছে।
ও অ্যাসেটটাকে যোগ করে দে, ও অ্যাসেটের যে সেলটা বাই ব্যাংক লিখছিলাম ওটাকে যোগ করে বাইরে করে দে। দেখ 98 100 যাচ্ছে বাইরে, এবার যোগ বিয়োগ কর, দেখ মিলছে কিনা। দেখ এবারে প্রফিট আসবে মনে হচ্ছে। দাদা ডেটার্সটা তো 7,000 আর স্টকটা 7,000, ডেটার্সটা তো শুধু 9,000 আছে। আর একটা দেখ নিচে আমরা ডেটর্স এর সাথে একটা 800 টাকা ব্যাড ডেট রিকভারি ছিল। 800 একটা ব্যাড ডেট রিকভারি হলো। আচ্ছা দেখ ক টাকা প্রফিট আসছে, দেখ 24,900 টাকা ব্যালেন্স আসছে। ওটাকেই আমরা লিখে দেব টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে দেখতে পাচ্ছি এখানে শক্ত কিন্তু রিয়েলাইজেশনটা করা, ঠিক আছে? রিয়েলাইজেশনটা ঠিক করে করতে পারলে বাকি সব সোজা। XYZ তিনজনকার মধ্যে ওল্ড রেশিওতে ভাগ করে দিতে হবে। প্রথমটা হচ্ছে 9,960, 9,960, 4,980। ঠিক আছে, যোগ করে বাইরে। এটা হয়ে গেল রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমাদের। এইবার আমরা পার্টনার্স ক্যাপিটালে আসছি। রিয়েলাইজেশনটা বল, কমপ্লিট করলি না করিস না? হয়ে গেছে, আসো। এবার আমরা পার্টনার্স ক্যাপিটালে আগে বাই ব্যালেন্স বিডি লিখে দেবো তিনজনকার। দেখ কত কত ব্যালেন্স ছিল আমাদের। প্রথম দুজনকার ছিল 40-30, তাই তো? XYZ করে দিত, XYZ 40,000 আর 30,000, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় একজনের ক্রেডিট ব্যালেন্স ছিল না, ডেবিট ব্যালেন্স ছিল। তো ওকে কোন দিকে ব্যালেন্স লিখতে হবে? ও 2 এর দিকে ব্যালেন্স লিখতে হবে। তাহলে ও 2 এর দিকে লেখ, টু ব্যালেন্স বিডি। যেরকম হবে সেরকম আমাদের ইউজ করতে হবে। শেষের জনকার ঘরে ক টাকা শেষের জনকার ঘরে ছিল? দেখ অ্যাসেট সাইডে ক্যাপিটাল লেখা ছিল ক টাকা, 2,000 টাকা বসিয়ে দে, 2,000, ঠিক আছে? এইটুকু আগে করে ফেলবো, বল এইটুকু করে ফেলা আগে তাড়াতাড়ি। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। তারপরে আমরা রিজার্ভ ছিল, রিজার্ভকে ভাগ করে দেবো। বাইরের দিকে লিখতে হবে, দেখ রিজার্ভ কত ছিল? রিজার্ভ ফান্ড 10,000। তো বাইরের দিকে লিখে দে বাই রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট, ফান্ড অ্যাকাউন্ট। ক টাকা যাবে? তিনজনকার ঘরে ভাগ করে দে, 4,000, 4,000, 2,000, ঠিক আছে? হয়ে গেল ভাগ। পরের এন্ট্রি, পরের এন্ট্রি দেখ এক্স কিছু তুলে নিয়েছিল। তো এক্স এর ওখানে রিয়েলাইজেশনে লিখেছিলিস এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 6,000। তো ওখানে বাই মানে এদিকে 2 হবে, 2 রিয়েলাইজেশন বলে লিখতে হবে। তো 2 রিয়েলাইজেশন বলে লিখে দে। ইনভেস্টমেন্ট টু কভার, টু কভার, ইনভেস্টমেন্ট টু কভার। কত টাকা তুলেছে এক্স? এক্স তুলে নিয়েছে ক টাকা? 6,000 সামথিং ছিল না? হ্যাঁ 6,000। বাকি ঘরে হাইফেন মেরে দিবি, 6,000 তুলে নিয়েছে, ঠিক আছে? তারপরে কেউ একজন দেখ, আর দেখ কোথায় কোথায় ক্যাপিটাল রয়েছে, এইদিকে দেখো ওয়াই ক্যাপিটালে ক্রেডিটর তুলে নিয়েছিল 10,000। তো বাইয়ের দিকে লেখ বাই রিয়েলাইজেশন, ওয়াই এর ঘরে 10,000 লিখে দে।
ক্রেডিটর্স টেকেন ওভার বলে 10,000 লিখে দিবি। এবার ভালো করে বোঝ বাকি আর কি ছিল। বাকি আমাদের যেটা ছিল সেটা হচ্ছে দেখি আর কোথাও কি আমরা ক্যাপিটাল লিখেছি। আচ্ছা হ্যাঁ, এই দেখো ওয়াই এর ক্যাপিটালের স্যালারি দেওয়া হয়েছে ওকে 1600 টাকা। 2y মানে এখানে বাই রিয়েলাইজেশন হবে, তো বাইয়ের দিকে লিখ বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, কিন্তু ওটা কি গায়ে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে স্যালারি, স্যালারি লিখতে হবে। ক টাকা লিখতে হবে স্যালারি? 1600 টাকা ওয়াই এর ঘরে, ওয়াই এর ঘরে আর কিছু নেই তো দাদা? এখনো আছে, রিয়েলাইজেশনের যে প্রফিটটা লিখতে হবে 1600। রিয়েলাইজেশনে প্রফিট হয়েছে তো বাইরের দিকে লেখো বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট প্রফিট, গায়ে ব্র্যাকেট দিয়ে। প্রফিট কত কত লিখেছি? 9,960 করে। প্রথম জনে 9,960, পরের জনেও 9,960, আর পরের জনে 4,900 সামথিং ছিল, 4,980। এটা হলো। এইবার রিয়েলাইজেশনে আর কিছু নেই, রিয়েলাইজেশনে এবার যোগ বিয়োগ করতে হবে। দেখ ক টাকা কি বাঁচছে, কোন দিকে বাঁচছে, যোগের বাক্স কর। সবগুলো প্রফিট। দেখ এই যোগ আসছে কিনা, 53,960, 55,560, 6,980। 55,560 নয়, আমার 560ই আসছে। 55,560 55,560 হলো। এবার দেখ পুরোই দেখতে পাওয়া যাচ্ছে যে 2 এর দিকে ব্যালেন্স আসছে, 2 এর দিকে ব্যালেন্স আসছে আমাদের। তো 2 এর দিকে বিয়োগ কর, এটা থেকে এটা বাদ দে, দেখ ক টাকা থাকছে 2 এর দিকে। প্রথম জনের ঘরে আসছে 47,960, আর এর তো পুরো ঘর ফাঁকা 55,560, আর তারপর 4,980। পরের জনকার আসছে 4,980। তো দেখ এরা সবাই টাকা তুলে নিয়ে যাচ্ছে, বেশি টাকা আছে। এবার আমরা ক্যাশ অ্যাকাউন্টটা করে ফেলবো আগে, মানে ক্যাশ নয় ব্যাংক অ্যাকাউন্ট আর কি। তো পার্টনার্স ক্যাপিটালে এখানে এটা টু ব্যাংক লিখতে হবে, হ্যাঁ ক্যাশ নয়, টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, আগে দেখ ব্যাংকের একটা ব্যালেন্স ছিল, 2 এর দিকে লিখে দে টু ব্যালেন্স বিডি বলে ব্যাংকে 23,500, 23,500। এবার দেখে নেবো কোথায় কোথায় বাই ব্যাংক লেখা হয়েছে, টু ব্যাংক লেখা হয়েছে। রিয়েলাইজেশনে চলে আয়, দেখ বাই ব্যাংক লেখা হয়েছে কত টাকা, টোটাল 98,100। তো ওখানে বাই মানে এখানে 2, তো 2 এতে লেখ টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। গায়ে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি অ্যাসেটস রিয়েলাইজড। কত টাকা এসছে? 98,100 টাকা। এটা লিখে দিলি, এটা না। এবার টাকার দেখ রিয়েলাইজেশন থেকে কিছু পেমেন্টও হয়েছে 2 এর দিকে। ক টাকা? 13,100 টাকা পেমেন্ট হয়েছে। তো মিলে গেছে, বাইয়ের দিকে লিখতে হবে, বাইয়ের দিকে বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক টাকা আছে? 13,100 টাকা। এবার তিনটে পার্টনার টাকা তুলে নিয়ে যাচ্ছে, ওটা লিখতে হবে বাই এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই ওয়াইএস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এক্স এর ঘরে কত ছিল? এক্স এর ঘরে ছিল 47,960, ওয়াই এর 55,560, 4,980। দেখ দুদিক মিলবেই মিলবে, তো মিললে আমাদেরও হয়ে যাবে।
দেখ 1,21,660, দুদিক মিলে যাচ্ছে, মানে অঙ্ক ঠিক করেছি আমরা। ঠিকঠাক। হ্যাঁ এই ছিল আমাদের নর্মাল রিয়েলাইজেশন অ্যাকাউন্ট।